যারা কবর মানে খনন করেন আর কি, উনি ওই পেশাতে লিপ্ত ছিলেন। আমি ওনার ঠিক ওই গল্পটাই ওনার আজকে নিয়ে আসছি। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, এটা ঘটনা 2008 সালের ঘটনা আর কি। তো উনি একদিন রাতের বেলা ওনার বাসায় উনি যখন ঘুমিয়েছিলেন, ওনার বাসা আছে রাজবাড়ী জেলার বিনোদপুর নামক জায়গায়, একদম শহরেই আর কি। যারা রাজবাড়ী জেলার বাসিন্দা আছেন তারা এলাকাটা অনেক ভালোভাবেই চেনেন। তো সঙ্গত কারণ ওনার নামটা আমি বলছি না, এমনি আর সবকিছু আমি বলবো। তো রাতের বেলা ওনাকে বাসায় এসে ডাকাডাকি করেন, ওনারই দরজা খুলে দেখেন ওনারই খুব পরিচিত কয়েকজন ডাকাডাকি করছে, বলছে আমার বাসায় আমাদের লোক মারা গেছে, তো আপনাকে কবর করতে হবে। তো যেহেতু ওনার পরিচিত লোক উনি দেখছেন, সুতরাং আর না বলতে পারেননি। উনি কবর করার জন্য বাসা থেকে বের হয়ে পড়েন। কিন্তু কবর করার জন্য সাধারণত ওনার সাথে যে কয়েকজন লোক নিয়ে উনি সাধারণত এই কাজটি করে থাকেন। এত রাত্রে তো আসলে ওদেরকে পাওয়া যাবে না। তখন উনি তাদেরকে বলেন যে আমার তো সাথে কোনো সঙ্গী নেই, আমি একা কিভাবে করব। তখন বলেন ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আমরা আমাদের থেকে একজনকে আপনাদের সাথে দিয়ে দিচ্ছি, আপনি তাকে হেল্পিং হ্যান্ড হিসেবে সাথে রাখতে পারেন। তো ঠিক আছে, তো কোথায় কবর করবে বলে যে আমরাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কোথায় করবো। তো অন্ধকারের মধ্যে ওনার, যদিও ওনার টর্চ লাইট ছিল, কিন্তু ওরা বলে যে আপনি টর্চ লাইট জ্বালাতে পারবেন না, আপনি হারিকেন সাথে নেন, কিন্তু আপনি টর্চ লাইট জ্বালাতে পারবেন না। আর ওই দিন রাসেল ভাই বেশ ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে ওই ইলেকট্রিসিটিও ছিল না, কিন্তু ওনাকে টর্চ লাইট ব্যবহার করতে ওনারা বারবার বারণ করছিলেন, কেন উনি জানেন না, যদিও টর্চ লাইট সাথে ছিল। তো যাই হোক, উনি বাসা থেকে বের হয়েছেন ওনার কয়েকটা আনুষঙ্গিক জিনিস নিয়ে, যেগুলো লাগে সাধারণত কবর করার সময়। সেটা নিয়ে বাসা থেকে বের হন। বের হওয়ার পরে ওনারাই ওনাকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তো যেই পথ দিয়ে নিয়ে যাচ্ছিল, মানে উনি ঠিক চিনতে পারছিলেন না, যদিও এই এলাকাটা ওনারই, ওনার সবকিছু অলিগুলি সবই পরিচিত, কিন্তু ঠিক ওনাকে যে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে উনি বুঝতে পারছিলেন না। তো ওনাকে একটা জায়গায় নিয়ে বলা হয় যে এই জায়গাটাতে আপনি কবর করেন। এখন যেহেতু ওটা ওনাদেরই ফিক্সড করা জায়গা, যদিও জায়গাটা ওনার পছন্দ হচ্ছিল এবং উনি যে কোথায় আছেন এটা উনি বুঝতে পারছিলেন না, এবং উনি ওনার সাথে মোবাইল ফোনটাও নিয়ে আসেন নাই। তো যেহেতু ওনারাই ওটা ফিক্স করেছেন, যেজন্য উনি ওখানে ওনার কবর করা শুরু করে দেন। ওনার সাথে একটা ছেলে থাকে, সেই ছেলেটার ওনার ফেস চেনেন, ওই এলাকারই একটা ছেলে। অদ্ভুত ব্যাপার, ওই ছেলেটাকে বারবার উনি অনেক কথা বলেন, জিজ্ঞাসা করেন, কোনো কাজ করতে বলেন ওখানে ওনার সাহায্যের জন্য। ছেলেটা সেটা করে দেয়, কিন্তু ছেলেটা একটা কথাও ওনার সঙ্গে বলে না। এটা আমার খুব অবাক লাগে যে এতগুলো কথা ওর সাথে আমি বলছি, এখানে আছে, আমাকে আমার একটা কথার উত্তরও দেয় না, যদিও কাজ করে দেয় কিন্তু কোনো উত্তর দেয় না। তো উনি যখন কবর করা শুরু করলেন, তো তখন উনি বললেন যে আমি সামনের অংশটা করি, তুমি একটা কাজ করো, তুমি একটু মাপ করে পিছন দিকটা করো। সে ছেলেটা খুব সম্মতিসূচক উত্তর দেয় যে হ্যাঁ সেটা সে করবে। কিছুক্ষণ পর দেখা গেল অল্প সময়ের মধ্যেই যে ওনার কাজটা শেষ করে পিছন দিকে তাকিয়েছে, দেখেছে ওই ছেলেটা মানে তার যে কাজটা ছিল অত্যন্ত সুন্দরভাবে কাজটা করে ফেলেছে। এবং মানে অদ্ভুত আরো ব্যাপার যে ছেলেটা কবর তো খুঁড়েছেই, এবং কবরটা নর্মাল যত বড় কবর হওয়া দরকার একজন প্রাপ্তবয়স্ক লোকের, তার থেকেও দ্বিগুণ আকৃতিতে কবরটা খুঁড়ে ফেলেছে। মানে লম্বায় একটা, মানে স্বাভাবিক মানুষের থেকে দ্বিগুণ আকৃতির লম্বা হবে সে কবরটা। তখন লোকটি, যে লোকটিকে ডেকে নিয়ে আসছিল আর কি, মুনি খুব করে তাকে গালিগালাজ শুরু করলেন যে এত বড় করে কবর কাটলা কেন, এত বড় কি কোনো মানুষ হয় নাকি, এই এলাকায় তো এত বড় লোক নাই, এত লম্বা লোক নাই, তো তুমি এত বড় করে কবর করলা কেন। তখন ওই ছেলেটি তার সাথে কথা বলে কয়েকটা কথা, তখন বলে যে আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি, যাকে এখানে রাখা হবে সে এত বড়ই লম্বা। তখন বারবার উনি কথার পাল্টা মানে প্রতি উত্তর দিচ্ছিলেন। তো ছেলেটা আর ওই একবারই একটা কথা বলেছে, তারপর আর কোনো কথা বলছে না। তো উনিও আর তেমন কিছু বলেননি। তখন উনি বললেন যে তুমি এত অল্প সময়ের মধ্যে, আমি এতটুকু কাজ করে শেষ করতে পারলাম না, তুমি এত অল্প সময়ের মধ্যে এই পিছনের অংশটা এত সুন্দর করে শেষ করলা কিভাবে। ছেলেটি কোনো উত্তর দেয় না, কোনো কথা বলে না। তখন উনি বলে যে যেহেতু কবরটা বড়, সুতরাং আমাকে যারা কবরের জন্য বাঁশ কাটতে গিয়েছে তাদেরকে বলতে হবে যে একটু বেশি করে যেন বাঁশ নিয়ে আসে, এখানে বাঁশ বেশি লাগতে পারে, তো ওরা কোথায় আছে আমাকে বলো। তখন ছেলেটি ইশারা দিয়ে বলে যে তার সাথে যেতে সে ওইখানে তাদেরকে দেখাবে আর কি। তো ওনার সঙ্গে নিয়ে ছেলেটি হাঁটা শুরু করে, হাতে হারিকেন থাকে ওই লোকটির হাতে। ছেলেটি এমন ভাবে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে সে সামনে সবকিছু দেখছে, তার হাতে কোনো আলোও নাই, হারিকেনও নাই ওই ছেলেটার হাতে, উনি আছেন পিছনে হাতে হারিকেন নিয়ে। কিন্তু ছেলেটি একদম নির্দ্বিধায়, মনে দিনের বেলা যেভাবে মানুষ হেঁটে যায় সেভাবে হেঁটে যাচ্ছে। তখন হাঁটতে হাঁটতে একটা মানে বিশাল একটা বাঁশ ঝোড়ের মধ্যে চলে আসে, বিশাল একটা বাঁশঝাড়ের মধ্যে চলে আসে, বাঁশঝাড়ের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থেমে যায়,
থেমে এসে ইশারা করে দেখা যে কোথায় বাঁশ কাটা হচ্ছে। তখন দূর থেকে বাঁশ কাটার কিছু ঠক ঠক শব্দ পেলেন। শব্দ পাওয়ার পরে ছেলেটি ইশারা দিয়ে বলছে যে আপনি একাই এগিয়ে যান, আমি যাব না। উনি তখন একা হারিকেন নিয়ে এগিয়ে গেলেন। দেখলেন যে লোকটি ডেকে নিয়ে আসছিল তার বাসা থেকে, ওই লোকটি এখানে দাঁড়িয়ে আছে। তখন বলছে যে আপনারা কিন্তু একটু বেশি করে বাঁশ কাটবেন, কবরটা লম্বা হয়ে গেছে, তো অল্প বাঁশে হবে না, এটা বলার জন্য আসছি। তখন ওই লোকটি বলছে আপনাকে এখানে আসতে কে বলেছে? আমরা তো আপনাকে এখানে আসতে বলি নাই। কবর কত বড় হবে না হবে সেটা তো আমরা জানি, সুতরাং আপনি ওখানেই থাকতেন। বরং ওনারাই ওনাকে বেশ বকাঝকা শুরু করেছে। তখন বলছে যে বাঁশ কাটা হচ্ছে কোথায়, কারা কাটছে দেখছি না তো, কিন্তু শব্দ তো শুনছি। তখন বলছে যে আপনি এই বাঁশটার মাথার উপরে তাকান। তখন দেখে ওই যেখানে দাঁড়িয়ে আছে ওখানে বেশ একটা মোটা সোটা বাঁশ আছে, বাঁশের মাথার উপরে তাকিয়ে উনি খুবই অবাক হয়েছেন। দেখে দুইজন লোক বাঁশের মাথার উপরে উঠে মানে বাঁশের যে কঞ্চিগুলো আছে সেগুলো ছেড়ে দিচ্ছে। মানে আমরা তো সাধারণত বাঁশ কাটার পর তারপরে মাটিতে যখন বাঁশটা শোয়ানো হয় তারপর আমরা কঞ্চিগুলো কাটি, কেউ তো বাঁশের মাথায় ওঠে না। তো দেখছে যে দুইজন লোক বাঁশের মাথায় উঠে কঞ্চি কাটছে। তখন উনি মানে খুবই অবাক হন যে এটা কেমন জিনিস, যে বাঁশের মাথায় উঠে কঞ্চি কাটছে, বাঁশ পরিষ্কার করছে, এটা তো অদ্ভুত ব্যাপার। তো উনি বলছে ওনারা ওখানে কি করেন, ওনাদেরকে নেমে আসতে বলেন। বলে না, ওনারা খুবই অভিজ্ঞ লোক, ওনারা এইভাবেই বাঁশ কাটেন। বলে যে আমি তো কখনো এর ধরনের বাঁশ কাটা কখনো দেখি নাই, আজকেই প্রথম দেখছি। তখন একটা পর্যায়ে ওই লোকটা ইশারা করে, যে লোকটা মানে নেতৃত্ব দিয়েছিল বাঁশ কাটার, ইশারা করে যে তাদেরকে নেমে আসতে। এখানে রাসেল ভাই উনি যখন যেটা বলেছেন আর কি পরবর্তীতে ওনার লোকদের কাছে, সে দেখলো যে টিকটিকি যেভাবে দেয়াল বেয়ে নেমে আসে, ওই দুটো লোক ওই বাঁশটা বেয়ে ঠিক মাথা নিচের দিক দিয়ে ওইভাবে সুরসুর করে নেমে চলে আসলেন। এটা দেখে উনি মানে খুবই ভয় পান যে এটা মানে কি হচ্ছে, সবই অদ্ভুত ব্যাপার। মানে কবর লম্বা হওয়া, তারপরে এরকম বাঁশ মাথার উপর থেকে কাটা, মানে বাঁশের কঞ্চি আগে কাটা, বাঁশ না কেটে, তারপরে এইভাবে মাথা নিচের দিক দিয়ে তারা নেমে আসলো, সবকিছু অদ্ভুত লাগে। তখন ওই যে লোকটি ওখানে দাঁড়িয়ে বাঁশ কাটার জন্য নেতৃত্ব দিচ্ছে, সে বলল যে আপনি যে কবর কেটেছেন আপনি সেই কবরের কাছে চলে যান, আপনাকে এখানে থাকতে হবে না, আমরা যথাসময়ে বাঁশগুলো নিয়ে চলে আসবো। তো ওনার ওই যে পিছনে যে ছেলেটা দেখে নিয়ে আসছিল সেই ছেলেটাই আবার সাথে করে সেই কবরের কাছে নিয়ে যায়। তারা ওখানে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই দেখে যে বিশাল লম্বা একটা খাটিয়া, অত বড় খাটিয়া সাধারণত আমরা কোথাও দেখি না আর কি, লম্বা একটা খাটিয়া নিয়ে কিছু লোক আসছেন। তো খাটিয়ার ডানে বায়ে সামনে পিছনে যে যারা সাধারণত খাটিয়াটা ধরে থাকেন, খাটিয়ার যে ধরার যে জায়গাটা হাতলটা থাকে, তো উনি খেয়াল করছেন যে প্রত্যেকটা হাতলেই 5 জন করে লোক ধরে দাঁড়িয়ে আছে, মানে হেঁটে আসছে, মানে চারপাশে 20 জন লোক সেটাকে নিয়ে আসছে। এবং ঠিক এক পাশে যে 5 জন লোক, মানে অদ্ভুত বিষয় যে এই 5 জন লোকের চেহারাই হুবহু এক রকমের, মানে কারো চেহারা চেঞ্জ নেই। আবার অপর পাশে যে 5 জন, ওই 5 জনের চেহারা হুবহু এক রকমের। আবার পিছনে 5 জন, যে 5 জন এরকম সবার চেহারা এক রকমের, যে 5 জন করে আর কি। তো এটা দেখে উনি খুবই ভয় পান। তখন উনি বুঝতে পারেন যে এখানে নিশ্চয়ই তার সাথে প্যারানরমাল কিছু ঘটছে। এতক্ষণ আন্দাজ করেছিলেন, বাট এবার নিশ্চিত হন সেখানে ওনার সাথে প্যারানরমাল কিছু ঘটছে। এবং উনি আরো খেয়াল করলেন এই খাটিয়ার উপরে লাশটা মানে শোয়া থাকার কথা, মানে শায়িত অবস্থায় থাকার কথা লাশটার, কিন্তু লাশটি ঠিক আমরা যেভাবে মাটির উপর বসে থাকি মেরুদণ্ড সোজা করে, লাশটি ওইভাবে বসে আছে, কিন্তু লাশটি মানে কাফন পেঁচানো আর কি, পুরোটাই কাফন পেঁচানো। তো উনি এটা দেখে আরো অবাক হন যে লাশ মানে খাটিয়ার উপরে লাশ কেন বসে আছে, এইরকম কেন? তো এরকম তো উনি কখনো দেখেননি। উনি জীবনে বহু কবর করেছেন, অনেক লাশ নামিয়েছেন কবরে, এই টাইপের লাশ তো উনি কখনো দেখেননি যে লাশ বসে আছে। তো যখন খাটিয়াটা নিয়ে আসা হয়, ওনার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছিল না রাসেল ভাই, কারণ উনি এই একই টাইপের, সবার চেহারা একই রকম, এরকম দেখে উনি খুবই ভয় পান। তখন ওনার ওই ভয়ের অবস্থা দেখে যেই লোকটা ওনাকে ডেকে নিয়ে আসছিল সেই লোকটা তাকে বলে যে আপনি কবরের মধ্যে নামেন, নেমে আমি আপনাদের হাতে আপনাকে বাঁশ দিব, আপনি বাঁশগুলো আস্তে আস্তে কবরে সেট করবেন। তখন উনি খেয়াল করলেন যে যারা হাতল ধরে নিয়ে আসছিল, মানে ওই খাটিয়াটা বহন করে নিয়ে আসছিল, ওরা 3-4 জন কবরে প্রথমে নামেন। নামার পরে ওই লাশটা কবরে বসান, মানে শোয়ান না, বসান। বসার পরে তো উনি যিনি কবর করেছেন উনি তো উনি উপরে উঠে আসেন, একটা পর্যায়ে উপরে উঠে আসেন, এবং উনি দেখলেন যে লাশটা নামানোর পরে ঠিক যখন বাঁশ প্রায় মানে দেয়া হয়ে গেছে, মানে অল্প একটু বাকি আছে, দেখলেন যে লাশটা ডানে বায়ে সামনে পিছনে মনে হচ্ছে উনি লাশটা নড়াচড়া করছে। তখন উনি ভয় পেলেন। উনি ভয় পেয়ে মনে করলেন কি কোনো জীবন্ত লোককে এখানে দাফন করা হচ্ছে কিনা, এরকম একটু ভয় পেলেন। তখন ওই লোকটা বললেন যে আপনারা কি কোনো জীবন্ত লোককে দাফন করছেন? বলে না, এখানে কোনো জীবন্ত লোককে দাফন করা হচ্ছে না, উনি মৃত। তখন বলছে মৃত তাহলে বসে আছে কেন? বলছেন যে উনি বসা অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং ওই অবস্থা থেকে তাকে শোয়ানো যায়নি, এই কথাই উনি জাস্ট বললেন।
বলছে ওনাকে এই অবস্থায় দাফন করতে হবে। তো ঠিক আছে, দাফন হয়ে গেল, দাফন শেষ হওয়ার পরে যে লোকটি ডেকে নিয়ে এসেছিলেন ওনাকে বললেন যে আপনি একদম পিছনে গিয়ে দাঁড়ান, এখন দোয়া পড়া হবে এবং আপনি দোয়ার শেষে আপনি আপনার পারিশ্রমিক নিয়ে বাসায় চলে যাবেন। তখন উনি পিছনে দাঁড়িয়ে আছে, ওরা সবাই মানে দোয়া শুরু করেছে। এখন অনেকক্ষণ ধরে, একটানা দীর্ঘক্ষণ ধরে দোয়া করছে। এতে তো উনি খুবই বিরক্তি মানে অনুভব করেন যে এতক্ষণ ধরে দোয়ার কি দরকার আছে, একে তো গভীর রাত, তারপর অনেক পরিশ্রম করেছেন, এতক্ষণ ধরে দোয়া করবেন, মানে ওনার কাছে খুবই বিরক্তি মানে লাগছিল আর কি। তো একটা পর্যায়ে উনি আর ধৈর্য ধারণ করতে পারলেন না। উনি চিন্তা করলেন যে আমাকে যে ডেকে নিয়ে আসছে ওনার ওই দোয়া করার অবস্থায় তার কাছে গিয়ে বলবো যে দোয়াটা যেন ওই দোয়া করছেন তাকে যেন সংক্ষিপ্ত করতে বলেন, কারণ তাকে বাসায় যেতে হবে। উনি ওই সামনে বাধ্য হয়ে সামনে গিয়ে যখনই বলবেন যে হুজুরকে দোয়া সংক্ষিপ্ত করতে বলেন, তখনই উনি দেখেন যে ওখানে যতগুলো লোক দাঁড়িয়ে আছে প্রত্যেকের চেহারা মানে ভয়ঙ্কর সাপের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি সেখানে মানে ফেইন্ট হয়ে যান। সকালবেলা উনি যখন নিজেকে মানে আবিষ্কার করেন, সেই জায়গাটা রাজবাড়ির লোকোশেট নামক একটা স্থান, সেটা এমনিতেও খুবই হন্টেড প্লেস, যারা রাজবাড়িতে আছেন তারা ওই জায়গাটা সম্পর্কে পরিচিত আছেন। তো ওইখানে উনি সকালবেলা নিজেকে আবিষ্কার করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন তারাও তাকে দেখেছিল। তাড়াতাড়ি তার জ্ঞান ফিরে আসার পরে ওখানে বিশ্রাম নিয়ে পরে উনি বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর উনি পরিবারের কাছে সব ঘটনা বলেন যে এইভাবে রাতের বেলা আমি বের হয়েছিলাম, এই ঘটনা। তখন যেই লোকটি ডেকে নিয়ে গেছিল রাসেল ভাই, ওনাকে তো উনি চেনেন, তার বাসায় গিয়ে বলে যে রাতের বেলা আমাকে কোথায় নিয়ে গেছিলা? উনি বলে যে কই অবাক খান, আমি তো রাতের বেলা আপনাকে ডাকবো কেন, আমি তো বাসায় ছিলাম। বলে কেন, কালকে রাতে তোমার বাসায় কেউ মারা যায়নি? বলে না, আমার বাসাতে কেউ মারা যায়নি। তখনই চিন্তা করি কোথায় কবর খুঁড়েছিলেন, যতটুকু আন্দাজ করেছিলেন ঠিক ওই অনুযায়ী জায়গাগুলো খুঁজতে থাকেন, কিন্তু খোঁজার পরেও মানে ওই জায়গাটা উনি পান না। কিন্তু উনি যে বাঁশঝাড়ে গিয়েছেন রাসেল ভাই, ওই বাঁশঝাড়টা এখনো আছে, যে রাজবাড়িতে বিনোদপুরের থেকে নূরপুর যাওয়ার সময় একটা বিশাল বাঁশঝাড় পরে একটা মানে ইসের কাছে একটা ইটের ভাটার পাশে, এটা এখনো আছে বাঁশঝাড়টা, যদিও সেটা এখন অনেক কমে গেছে আর কি, বাঁশঝাড় কমে গেছে, এখনো সেটা আছে। তো উনি ওই বাঁশঝাড় তন্ন, ওনার দৃঢ় বিশ্বাস ছিল যে রাতের বেলা ওনাকে ওই বাঁশঝাড়ে নিয়ে আসা হয়েছে। তো ওই বাঁশঝাড় তন্ন করে খুঁজে উনি ওইখানে 2টা বাঁশ যেখান থেকে কেটে নেওয়া হয়েছে এই চিহ্ন আবিষ্কার করেছিলেন। তো রাসেল ভাই উনি যে ভয় পেয়েছিলেন, ওই ভয় পাওয়ার পরে উনি আস্তে আস্তে খুব অসুস্থ হতে থাকেন। অসুস্থ হওয়ার একটা পর্যায়ে এত অসুস্থ হয়ে যান যে উনি এমনিতে গরিব মানুষ ছিলেন, ওনার চিকিৎসা করার অতটা টাকা পয়সা ছিল না, স্থানীয় লোকজন ওনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল। তো উনি 2013 সালে মারা গিয়েছেন। এবং ওই যে ভয়টা পেয়েছিলেন, উনি বলেন যে ওই ভয়ের কারণেই আস্তে আস্তে উনি অসুস্থ হয়ে গেছিলেন। এটাই ছিল আমার ফার্স্ট। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাবো আমাদের পরকম কিছু একটা হবে নিউজিল্যান্ডের টাইম, আপাতত চলে যাবো ঘটনায়। আমরা চলে যাচ্ছি আবার আপনার ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স। এখন যে ঘটনাটি রাসেল ভাই শেয়ার করবো সেটা আমাদের রাজবাড়ির যে ভৌতিক টিম আছে ফরহাদ সজীব, ওরা এটা পাঠিয়েছে আমার কাছে। তো ঘটনাটি রাজবাড়ির জেলার যে কালুখালী মানে উপজেলার মহিষডাঙ্গা নামক একটা গ্রাম আছে, ঠিক ওই গ্রামের ঘটনাটা। খুব প্রচলিত একটা ঘটনা ওই গ্রামের, তারা ওই গ্রামের হয়তো বা এই ঘটনাটা তারা জেনে থাকবেন আর কি। তো ওই গ্রামে একজন লোক, তার নামও কিছুক্ষণ পর অবশ্যই বলবো। তো উনি একটা সনাতন ধর্মাবলম্বীদের একটা জায়গা উনি কিনে নেন। সনাতন ধর্মাবলম্বীরা ওনার কাছে এই জায়গাটা বিক্রি করে ওনারা অন্য জায়গায় চলে যান আর কি। তো উনি যখন ওই জায়গাতে মানে বাড়ি তৈরি করবেন, ওখানে বেশ কিছু জায়গা ছিল, মানে কিছু ছিল আর কি, ছোট একটা কুয়া ছিল, বিভিন্ন বিষয়গুলো ছিল। তো উনি ওই সবগুলো ভেঙে ফেলে ওখানে নতুন করে একটা বিল্ডিং করবেন বলে এরকম একটা মনস্থির করেন। তো উনি যখন সবকিছু ভেঙে নতুন করে বিল্ডিং করার জন্য পদক্ষেপ নিচ্ছিলেন, তখন উনি বারবার মানে স্বপ্ন দেখছিলেন যে কেউ ওনাকে এটা করতে নিষেধ করছে। তো উনি যেহেতু একজন এডুকেটেড লোক, উনি ওই স্বপ্নে কি দেখলেন না দেখলেন এগুলো নিয়ে উনি আসলে অতটা মাথা ঘামান নাই। তো অনেকবার দেখার পরে উনি এগুলো কাউকে বলেনও নাই, উনি এগুলো মাথাও ঘামান নাই। উনি উনার গতিতে উনার বাসা কাজ তৈরি করার কাজগুলো উনি চালিয়ে গিয়েছিলেন আর কি। তো যথারীতি বাসা কাজ যখন শেষ, সপরিবারে যখন উনি ওখানে ওঠেন, তো ওঠার পর সেখানে কয়েকদিনের পরেই ওনার স্ত্রী স্বপ্নে কিছু অদ্ভুত ব্যাপার দেখতে থাকে। তখন এই বিষয়গুলো ওনার হাজবেন্ডকে উনি বলেন যে আমাকে স্বপ্নে কে যেন এখানে থাকতে মানা করে। এই বিষয়গুলো যখন ওনার হাজবেন্ডকে বলেন, তখন বললেন স্বপ্ন তো স্বপ্নই, এগুলো নিয়ে ভয় পাওয়ার বা মাথা ঘামানোর কিছু নাই, এগুলা কিছু না, এগুলো ওনার স্ত্রীকে সান্ত্বনা দেন। তো যখন প্রায় ধরেন যে বাসার ওঠার প্রায় 1 মাসের কাছাকাছি, তখন নতুন করে কিছু ঘটনা ঘটা শুরু করে। ওনারা রাতের বেলা ফিল করা শুরু করেন যে কে যেন ওই ঘরের মধ্যে মানে ঠিক ফ্লোরে মানে হাঁটু ভেঙে বসে আছে, মাথাটা ঠিক হাঁটুর পাশে মানে সাথে রাখা,
এবং কান্নাকাটি করছে। তো যখনই লাইট দেন তখনই কিছু দেখা যায় না। আবার এটাও ফিল করেন যে বিভিন্ন রুমের মধ্যে যিনি কারা যেন হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে, এটা ওনারা ফিল করেন। বাট কিন্তু ওখানে যখন যায় খোঁজাখুঁজি করেন সেখানে ওনারা কিছুই দেখেন না। তো এরকম কয়েকদিন হওয়ার পরে প্রথমে মনে করেছিলেন যে এগুলো হয়তো বা কোনো ভুল, মনের ভুল বা এরকম কিছু, এটাই মনে করেছিলেন। তো হঠাৎ একদিন ওনার 3 সন্তানের মধ্যে বড় সন্তান নিখোঁজ হয়ে যান, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক এই ঘটনাটা আসলে ওই যে 88 যে বন্যা, তার ঠিক আগের দিকের ঘটনা আর কি। এটা আমাকে এক্সাক্ট তারিখ মানে সনটা বলতে পারেন নাই, কিন্তু বলেছে যে এটা 88 ওই বন্যার আগের ঘটনা আর কি ওই এলাকার। তো কোথাও মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক মাইকিং করা হয়, অনেক মানে খোঁজাখুঁজি করা হয়, কোথাও তার বড় ছেলেকে খুঁজে পাওয়া যায়, একদম নিরুদ্দেশ হওয়ার মতো আর কি। তো অনেক ওঝা, তান্ত্রিক, কবিরাজের কাছে গিয়ে মানে গিয়েছেন যে কোথায় আছে, জানা যায় কিনা, ফিরে আনা যায় কিনা। তারা কিছুই বলতে পারে, অনেকে হারিয়ে গেছে, জীবিত আছে না মৃত আছে, না জিনে নিয়ে গেছে, এই টাইপের কোনো কথা কেউ বলতে পারে নাই। তো একদিন খুব একজন পরহেজগার ব্যক্তির সাথে ওনার খবর পান, তো তাকে নিয়ে আসেন। তো বেসিক্যালি এটা আসলে ওইভাবে এটা হচ্ছিল কি ওই এলাকায় তাবলিগ জামাতের মানে এই আসছিলেন আর কি। তো ওখানে একজন খুব পরহেজগার লোক এসেছিলেন, তো ওনাকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে উনি একটা নির্দিষ্ট রিচুয়াল করেন। রিচুয়াল করার পরে বলতেছেন যে আপনার ছেলেকে আপনি পাবেন, অবশ্যই পাবেন। তার জন্য একটা কাজ করেছেন, সেটা হচ্ছে ওনার বাসায় একটা পরিত্যক্ত চুলা, যেখানে রান্না হয় না, পরিত্যক্ত চুলা। তো উনি কিছু ছাই আনতে বলেন, ছাইয়ের মধ্যে একটা বেল দিয়ে চুলার মধ্যে রেখে দেন। তখন বলেন যে চুলায় কেউ রান্না করবেন না কখনো। একটা সময় যখনই এই বেলটা মানে ব্লাস্ট হবে, বিকট শব্দে যখন ফেটে যাবে, তখন আপনি আপনার ছেলেকে ফেরত পেয়ে যাবেন। এটা অদ্ভুত ব্যাপার আর কি, ইন্টারেস্টিং ব্যাপার যে রান্না হয় না, কিভাবে বেলটা ফেটে যাবে একা একাই, আর সাথে সাথে ছেলেকেও পাওয়া যাবে। তো উনি এটা বলে উনি চলে যান। এই ঘটনার 7 থেকে 8 দিন পর হঠাৎ গভীর রাত্রে বিকট শব্দে ওই রান্নাঘরের ওই পরিত্যক্ত চুলার ওখান থেকে একটা আওয়াজ আসে। সবাই ওখানে গিয়ে দেখেন ওই বেলটা ফেটে গেছে এবং উঠানের একটা কিনারে ওনার ছেলে, বড় ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো যখন ওনার ছেলেকে সব পেয়ে খুব খুশি, অজ্ঞান অবস্থায়, তারপর তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়, ডাক্তার দেখানো হয়। ছেলেটা কয়েকদিন সেন্সলেস অবস্থায় ছিল, কিন্তু জ্ঞান যখন ফেরে তখন সে কাউকে চিনতে পারে, একদম বদ্ধ উন্মাদ। তাকে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, কিন্তু কিছুতেই তার এই পাগলামি সারেনি। তারপরে কি ঘটনা হয় নাসির ভাই, তার ওই ঠিক বড় ছেলে ঠিক মেজো ছেলে যায়। বড় ছেলেকে পাওয়ার পর দিন থেকে মেজো ছেলে নিখোঁজ, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি পরে কোথাও খুঁজে পাওয়া যায় না। তারপরে ওই তখন কিন্তু ওই তাবলিগ জামাতে ওনারা কিন্তু ওই মসজিদে চলে গিয়েছিলেন আর কি, অনেক দূর চলে গিয়েছিলেন। উনি অনেক কষ্টে খুঁজে ওই হুজুরকে পেয়েছিলেন আর কি। তখন উনি ওইখান থেকে বলে দিয়েছিলেন যে তোমার ছেলে তোমার এলাকায় একটা এলাকা, ওই পাশে একটা এলাকা এবং জায়গার নামও বলে দিয়েছিলেন যে ওইখানে জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত মন্দির আছে, তো ওই মন্দিরের দরজা বন্ধ, তুমি ওই মন্দিরে গিয়ে খোঁজ করো, ওখানে গেলে তোমার ছেলেকে পেয়ে যাবা। তখন ওই ছেলেকে সত্যি ওইখানে খুঁজতে খুঁজতে মন্দিরটা পান জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায়। তো ওইখানে গিয়ে যখন দরজাটা বন্ধ ছিল এবং অনেক দিন আগে দরজা বন্ধ করা, কেউ মনে খোলেই নেই, 20-30 বছরের মধ্যে ওইটার এমন অবস্থা। তখন এটা খোলেন, দেখে যে ওর মধ্যে ওনার ওই সন্তানটা আছে, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন ওইখান থেকে তার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। উদ্ধার করে নিয়ে আসার পরে ওই ছেলের যখন সেন্স ফেরে তখন সেও একদম বদ্ধ উন্মাদ। অনেক ট্রিটমেন্ট করার পরেও তাকে সুস্থ করা যায়নি। এরপরে তার ছোট ছেলে একদিন রাতের বেলা, মানে গভীর রাত্রে আর কি, হঠাৎ উঠানে, ওনাদের বাড়ির উঠানে মনে হলো যে কয়েকজন লোক কিছু কথা বলছে আর কি। কেউ চিন্তা করলে এত রাত্রেবেলা আমাদের বাড়ির উঠানে কে আসলো। ওনার দরজা খুলে বাইরে যান, দেখে কেউ নাই, কিন্তু কি যেন একটা মনে হয় মাছের মতো কিছু লাফাচ্ছে, তাজা কিছু লাফাচ্ছে। ওনার তাড়াতাড়ি ওখানে কাছে না, সেটা মাছ নয়, মানে একটা কাটা হাত, মানুষ একটা কাটা হাত সেখানে, মানে সদ্য মনে হয় কেটে ফেলেছে, মানে তাজা হাত এরকম লাফাচ্ছে আর কি। তো এটা দেখে ওনারা খুবই ভয় পান এবং ওনাদের ছোট ছেলের রুম থেকে একটা গোঙানির আওয়াজ শব্দ মানে পান। তো ওনারা দ্রুত যখন ছোট ছেলের রুমের ওদিকে যাচ্ছিলেন তখন দেখেন ছোট ছেলের দরজার বাইরে কিছু কাটা আঙ্গুল পড়ে আছে। ওনারা দেখে তো আরো ভয় পান। তাড়াতাড়ি যখন ওনার ছেলের রুমে ঢোকেন তখন দেখেন ওনার ছেলের হাত থেকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এবং ওই আঙ্গুলগুলা কেটে কেটে সারা ঘরে ছড়িয়ে রাখা হয়েছে। তো ওনার ছেলেকে ওনার মৃত অবস্থায় পান। তো এরপরে ওনারা মানে তার 3 সন্তানের মধ্যে 3 সন্তানই মারা যান। এরপরে আর একটা রিচুয়ালের মাধ্যমে তারা জানতে ইচ্ছা করেন যে আসলে কেন এটা হচ্ছে। তখন জানা যায় যে আসলে ভাই ওই যে পরিত্যক্ত একটা কুয়া ছিল, ওই কুয়ার মধ্যে এক সপরিবারে একটা জিন বসবাস করত। ওনারা যখন ওই কুয়াটা ঢেকে ফেলেছিলেন
তখন ওই জিনা বলেছিল যে ওখানে তাদের নাবালক 2টা সন্তান ছিল, এই সন্তানরা ওখানে মারা গেছে, এই প্রতিশোধ হিসাবেই তারা এই কাজটি করেছেন। তখন বলে তারা যেন এখান থেকে চলে যায়। তখন হ্যাঁ তারা চলে গিয়েছিল, কিন্তু বলছে যে তাদের এই 2 সন্তান কখনোই ভালো হবে না। তো রাসেল ভাই, এই মহিষডাঙ্গা গ্রামে ওই লোকটার নাম হলো নীলু মেম্বার এবং ওনার 2 সন্তান, একজন নাম জাফর। আজও কিন্তু ওনারা পাগল, যারা ওখানে যদি গিয়ে দেখতে চান, আজও ওই 2 সন্তান পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। এই ঘটনাটা ওখানে খুব বহুল প্রচলিত একটা ঘটনা, আজকে সেটা শেয়ার করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের হাতের সময় খুব কম, আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, লাস্ট বিরতি আমাদের, এবং বিরতি পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন ফর ইউর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। থাকবেন। চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, ডক্টর আলিফের একটা ঘটনা শুনে আসবো আমরা, এবং শুরুই করতে চাই ডক্টর আলিফকে দিয়ে। চলুন ডক্টর আলিফের প্রথম ঘটনায় যাই। আসসালামু আলাইকুম লিসনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, যে ঘটনাটি অনেকদিন পরে আসলাম, যে ঘটনাটা আজকে শেয়ার করব, তিনি আমার খুব ক্লোজ ছোট ভাইয়ের একটি বড় ভাই আর কি। জি। তো ঘটনাটা 81-82 দিকে, ঘটনাটা প্রায় অনেকদিন আগের কথা। অনেকদিন আগের। তো মফস্বলে থাকতেন তিনি তখন, এখন ঢাকায় থাকেন, কিন্তু তখন তিনি মফস্বলে থাকতেন। মানে আমি একজন তার সামনে বসে ঘটনাটা নেই, সে একটু গ্রামের ভাষায় কথা বলে, যেহেতু সে এখানে ডেলিভার দিতে পারবে না। কিন্তু আপনি বলছিলেন যে উনি খুব চমৎকার করে গুছিয়ে খুব সুন্দর করে গুছিয়ে বলে আর কি, খুব সুন্দর করে, মানে বলার ডিজাইন, ঘড়ির থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত খুব সুন্দর করে, সে খুব সুন্দর করে বলে। তো যেটা হচ্ছিল যে উনি যখন এরকম 81-82 দিকে গ্রাম, মানে মফস্বলে ছিলেন আর কি, স্কুলে পড়তেন। তো যে আমি রাসেল ভাই শুরুর দিকে আপনাকে বলেছিলাম যে যারা একটু আল্লাহর পথে মেহনত করেছেন আর কি, তিনি সেই দলের মানুষ আর কি, যে দাঁড়িয়ে ওঠার পর থেকে সে কখনো শেভ করেন না আর কি, এখনো পর্যন্ত সে অবস্থা, মানে সে খুব মানে নামাজি একজন মানুষ আর কি, খুবই পায়াস একজন লোক। তো গ্রামে তখন আসলে এখন তো অনেক মানে ইসলামিক জিনিসপত্র, অনেক ম্যাটেরিয়ালস চলে এসছে সবার হাতে হাতে, মোবাইল ফোন, ইউটিউব। তখন রাসেল ভাই ওই মফস্বল গুলাতে মাহফিল হতো, মাহফিল গুলাই ছিল ভরসা। তো মাহফিলে দাওয়াত পেত যখন লোকজন, পোস্টার পেত, তখন তারা এরকম মাহফিলে মুভ করতো আর কি। তো একটা মাহফিলে একজন পীর আসবেন এরকম কিছু একটা, তো তিনি দাওয়াত পান, পোস্টারে দেখেন, তো তিনি দেখেন যে তার বাড়ি থেকে এটি প্রায় 10 মাইল দূরে মানে যে মাহফিলটা হবে। তো তিনি বিকাল বেলায় রওনা দিয়ে চলে, কারণ তখন পায়ে হেঁটেই মোটামুটি যাত্রা করতে হতো আর কি, এত রিক্সাও ওই জায়গায় ছিল না। ঢাকাতেই 82 সালে রিক্সা কয়টা ছিল কে জানে, আমি তো তখন জন্ম হই নাই আসলে, যদিও বলতে পারবো না। তো তখন মফস্বলে রিক্সা তো প্রশ্নই ওঠে না। তো তার বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে 2টা বাড়ি ক্রস করে যেতে হইতো, এক একটা বাড়ি থেকে ডিস্টেন্স ছিল প্রায় 3.5 মাইল। তার মোটামুটি ওই বাড়িগুলোতে বাড়িতে একটা বাড়িতে তার যাওয়া আসা প্রায় ছিল রেগুলার তার বাড়ি থেকে। তো যাই হোক, সেদিন মানে আপনার মাহফিলে চলে যায়। তো মাহফিল শুরু হয় সন্ধ্যার দিকে। আচ্ছা। তো সেটা এক্সটেন্ড করতে করতে রাত প্রায় 3টা বেজে যায়। তিনি বললেন যে আমি মাহফিলে প্যান্ডেলের নিচে বসে আছি, এমন সময় খুব ঝড়ো বাতাস, মানে বাতাসটাতে ঠান্ডা, মানে বাতাসের ঠান্ডাতেই বুঝে যাচ্ছিল যে খুব বড় একটা ঝড় আসবে এখন, যে ঝড়টা খুব ভয়ঙ্কর ঝড় হবে, এরকম তার মনে হচ্ছিল যে এখনই সেফ সাইডে চলে যাওয়া দরকার। তো চিন্তা করতে করতে ঝড় চলে এসে পুরো প্যান্ডেল সব উড়িয়ে দিল। একটা মাঠে হচ্ছিল, তো প্যান্ডেলটা উড়ে গেল। উড়ে গিয়ে সে ঠিক কিছু দূরে একটা বিল ছিল, তো বিলের পাশে আপনার এই মাহফিল হলেই দেখা যেত যে ওই মুড়ি মুরকি, তারপরে মুরালি, সব মানে খাওয়া দাওয়ার দোকানপাট বসতো আর কি টুকরিতে। তো সে কি করলো, ওই দোকান থেকে কিছু নিয়ে খেলো, কারণ ওই মাহফিলের যে সিন্নি সেটা দিতে নাকি আপনার ফজরের নামাজের আগে দিবে আর কি, এরকম কিছু একটা শোনা যায়। তো বলে যে এতক্ষণ তো ওয়েট করা যাবে না, প্লাস প্যান্ডেল উঠে গেছে, আমাকে এখন বাড়ির দিকে যেতে হবে। তো সে ডিসিশন নিয়ে ফেলায় তখন যে না, আমি হালকা কিছু খেয়ে রওনা দিয়ে দিব বাড়িতে। 10 মাইল রাস্তা রাসেল ভাই, হেঁটে যাওয়া তো মুখের কথা না, অনেকক্ষণ হেঁটে যেতে হবে। তো সে কিছু জিনিস খেয়ে দিয়ে ওই জায়গা থেকে রওনা দিয়ে দেয়, কারণ ওইখানে তার পরিচিত কেউ ছিল না। যতটুকু বয়ান সে শোনার কথা সে শুনেছে, ওখান থেকে শোনার পরে সে ঘড়িতে দেখলো 3টা 1 বাজে। তখন সিকো ঘড়ি আসছে বাংলাদেশে, মানে বাংলাদেশে না, আমি কখন আসে যাই না, তিনি বলছেন নতুন নতুন সিকো ঘড়ি তার হাতে এসছে আর কি। তো দেখে সে চাপ দিয়ে লাইট জ্বলে এরকম আর কি। তো দেখে সে বললো যে না, 3টা 1 বাজে, আমি এখন রওনা দিব। তো বাড়ির দিকে রওনা দিচ্ছে সে। তো বাড়িটা যেতে গেলে তার ক্ষেতের মাঝখান দিয়ে যে আলগুলো আছে দিক দিয়ে হেঁটে যেতে হবে, কারণ যে রাস্তাটা আছে একটাই রাস্তা, মানে এছাড়া অন্য কোনো রাস্তা নাই। আচ্ছা। মাহফিলটা যে জায়গায় হচ্ছে, তো ক্ষেতের মাঝখান দিয়ে প্রায় আধা ঘন্টার বেশি সময় হাঁটার পরে তিনি একটা বাড়ি দেখতে পেলেন। তো বাতাসের তীব্রতা রাসেল ভাই খুব বেশি বেড়ে যায় ওই মুহূর্তে, প্রচন্ড বাতাস বইতে থাকে। তিনি কি করলেন, একটা বাড়ি দেখতে পেলেন। ওই বাড়িটার কাছে যাওয়ার পরে একটা ঢিবির মতো জায়গা পেলেন, এবং পাশে খড়ের যে স্তূপ, সুন্দর স্তূপ গুলা গ্রামের বাড়িতে দেখা যায়, সেই খড়ের স্তূপ পাশে দেখতে পেলেন। এমন সময় বৃষ্টি নামা শুরু হলো, গুড়ি গুড়ি থেকে প্রচন্ড জোরে বৃষ্টি, মানে মিডিয়াম, এত প্রচন্ড জোরে মানে কি, মানে এক দাঁড়াতেই সে মিনিটের মধ্যে ভিজে গেছে এরকম অবস্থা আর কি। তো সে একটা গাছের নিচে দাঁড়ালো, গাছের নিচে কিছুক্ষণ দাঁড়াতেই রাসেল ভাই
বিদ্যুৎ চমকাচ্ছে। এমন সময় তার চোখটা পেছনের দিকে, মানে সে পেছনে ফেরার পরপরই দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে আর তিনি একটা লোককে খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে ঠিক পেছনে, তার থেকে 20 ফিট দূরে হবে, হায়েস্ট 20 ফিট দূরে হবে। তো তিনি জিজ্ঞেস করলো যে এই বাড়িটা কোনটা, মানে এর আগেও তো তিনি এই জায়গা দিয়ে পাস করেছে, যে এই বাড়িটা তিনি আগে দেখেন নাই। তো জিজ্ঞেস করলেন যে এই বাড়িটা আসলে কোন বাড়ি, একবার দুইবার জিজ্ঞেস করলো, কিন্তু ওই লোকটা কোনো অ্যান্সারও নাই, ওই জায়গা থেকে সে নড়ছেও না, এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে ওখানে যদি কেউ ধাক্কা দিয়েও ফেলে দেয় উনি ওই জায়গায় পড়ে থাকবে, মানে কোনো কথা বলবে এরকম। কিছুক্ষণ জিজ্ঞেস করলো, প্রায় 4-5 বার জিজ্ঞেস করার পরও কোনো অ্যান্সার না পাওয়ার পরে উনি ঢিবিতে দেখলেন যে মেঘ, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব খুব বিদ্যুৎ চমকাচ্ছে। ওই জায়গাটা তার কাছে মনে হয় যে না, এই জায়গায় থাকলেও রিস্কি, কারণ ক্ষেতের মাঝখানে প্রচুর মানুষের বিদ্যুৎ চমকে মরে যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। তো বললেন যে না, আমি এখন এই জায়গাতে নিজে নিজে চিন্তা করলেন, এই জায়গায় না বাড়ির ভিতরে ঢুকে একটা আশ্রয় তো পাবো, কারণ এখন রাত্রে 3:35 উপরে বাজে, 3:30 উপরে বাজে, এত রাতে আমি কি করবো। উনি চিন্তা করলেন যে ঘরের ভিতরে, ওই বাড়ির ভিতরে ঢুকে যাবে। তো গাছপালা ক্রস করে, একটা আমড়া গাছ ছিল নাকি, একটা আম গাছ ক্রস করে বাড়ির ভিতরে ঢুকে যায়। একটু উঁচু, বাড়িটা একটু উঁচু আর কি। উপরে উঠার পরে ওই বাড়ির দিকে ঢুকতেই হাতের বাম পাশে, ঘরটা পশ্চিম দিকে ছিল, তো ঢুকতেই সেই বাড়ির নিচে আপনার ঘরের বাইরে যে বারান্দার মতো থাকে না, টিনের চালা দিয়ে বারান্দার মতো বসার লোক বসার জায়গাটা আর কি, সেই জায়গায় সে একটু আশ্রয় দেয়, গুটিসুটি হয়ে বসে, কারণ সে ভিজে একদম ভিজে শেষ হয়ে গেছিল আর কি, পায়ে কাদা টাদা লেগে আছে। তো কিছুক্ষণ থাকার পর তিনি খুব ভয়ে ভয়ে ছিল। আসলে ভাই আপনাকে বলি, আসলে লোকটা খুব সাহসী ছিল, মানে ওই এলাকার মধ্যে তিনি অনেক সাহসী ছিল, যে কোনো কাজ, যে কোনো কিছু কেউ জিজ্ঞেস করার আগে বা কেউ হুকুম দেওয়ার সাথে সাথে সে করে দিত কাজটা। তো সেই মানুষ এখানে যে ভয় পাচ্ছে, যে আসলে কি নাকি জিজ্ঞেস করবে, কি নাকি মানুষ মনে করে, এই জায়গায় চুপচাপ বসে থাকি, যদি জিজ্ঞেস করে তাহলে বলবো যে আমি অমুক বাড়ির লোক, মাহফিলে আসছিলাম, বৃষ্টির কারণে এখানে আশ্রয় নিয়েছে, কেমন চোরের মতো লাগছে তার নিজেকে। এমন সময় তিনি দেখলেন যে দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে, যে ঘরের মধ্যে সে বসে আশ্রয় নিলেন সেই জায়গায় ঘরের দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে। একটা ফাঁকে ওই বাতাসে বাড়ি খাওয়ার পর বাড়ি খাওয়ার সাথে সাথে যে হালকা ফাঁকা দেখা যাচ্ছিল, তাতে দেখা যাচ্ছে একটা কুপি ভেতরে জ্বলছে। কি জানি মনে করে তিনি ঘরের ভেতরে ঢুকলেন, পরে দরজাটা মানে আস্তে করে খুললেন। উনি চাচ্ছিলেন যে যেহেতু ঘরের দরজা বাড়ি খাচ্ছে, হয়তোবা ঘরে কেউ নাই অথবা কেউ আছে জানেন না, তাকে জানানো দরকার বা জাগানো দরকার বা কিছু একটা বলা দরকার। তিনি দরজা খুলতেই দেখলেন একটা বডি বেডের উপরে পড়া, একটা চোখের উপরে একটা বডি পড়া, পটকা গন্ধ, এবং বডিটার অর্ধেক আপনার পচে গেছে আর অর্ধেকটা পচে নাই, এরকম একটা বডি দেখা যাচ্ছে এবং হা করে আছে। মনে হচ্ছে যে এটা মানে এটা মৃত বডিটা তো বুঝাই যাচ্ছে। এইটা দেখার পর রাসেল ভাই উনি ওই জায়গায় আর এক মিনিটও দাঁড়া থাকতে পারেনি, এত বাতাসের মধ্যে কপিটা নিভে নেয় আর ডেড বডিটা পড়ে আছে। সে এক দৌড়ে বাড়ির যায়, বাড়ির আশেপাশে যে ঘরগুলো ছিল সবগুলোতে ঘরে নক করে, একটা ঘরে তালা পায়, বাকি সবগুলা ঘরের দরজা খোলা থাকে, কিন্তু একটা বান্দাও ঘরের ভেতরে পায় না যায়, যে তাহলে এই পুরা বাড়িটা খালি আর এখানে একটা ডেড বডি পড়ে আছে। তিনি ঘর থেকে ওই বাড়ি থেকেই বেরিয়ে আসেন, যে ঢিবিতে আশ্রয় নিয়েছিল সেই ঢিবির দিকে আবার ব্যাক করেন। আচ্ছা, ব্যাক করার পরে তিনি দেখলেন দূরে যে মানুষটা একটু আগে বিদ্যুৎ চমকা ছিল দেখতে পাচ্ছিলেন, সেই মানুষটা ওখানে দাঁড়িয়ে আছে। ওনাকে আবার জিজ্ঞেস করলো যে কি ভাই, এটা কোন বাড়ি, ভিতরে একটা মানুষ পড়ে আছে, ভিতরে একটা ডেড বডি পড়ে আছে, কিন্তু ওই লোকটা থেকে কোনো ধরনের সাউন্ড পেলেন না আর কি। হাতের ডান দিকে হঠাৎ করে বাচ্চা খেলছে, এরকম একটা শব্দ আসতে থাকলো, বাচ্চারা খেলছে, বাচ্চাদের সাউন্ড কোথা থেকে আসলো, অবাক দৃষ্টি। তখন সে খুব মানে কান্নারত অবস্থা জিজ্ঞেস করতে, এটা কোন বাড়ি, এটা কার বাড়ি, এটা কোন জায়গা, এটা জিজ্ঞেস করতে ওইখান থেকে একটা বাচ্চাদের ভয়েস আসে তার দিকে যে জানি না। এইটা শোনার পর উনি কি করে যে আর যাই হোক বৃষ্টিতে ভিজি, আর যাই হোক আমি একটা দৌড় দিব। ক্ষেতের আইল দিয়ে রাসেল ভাই খুব দৌড়ানো খুব কষ্ট হচ্ছে, কোন আইলের দিয়ে কতটুকু দৌড়ানো যায়, কষ্ট করে দৌড়াইতে পারে। তারপর বৃষ্টি পড়ছে, আইলগুলো তো আপনার পুরো কাদায় হয়ে আছে, মানে পিছলা। তারপরে তিনি যতটুকু পারলেন দৌড়ে গেলেন, বলে যে এই বাড়ির থেকে আরো 3 মাইল পর আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে আবার তার যাওয়া আসা ছিল রেগুলার। ওই বাড়িটার নাম হচ্ছে পাটোয়ারি বাড়ি। তো সে ওই দিকেই মুখ করে, ওই পাটোয়ারি বাড়ির দিকেই মুখ করে সে দৌড় দিল আর কি। প্রায় মনে হচ্ছিল যে 1 মাইল দূর আমি হেঁটে ফেলেছি, মানে দৌড়ালাম, এখন হাঁটা শুরু করলাম, পিছনে বাড়িটা রেখে আসছি। আমি দেখলাম সামনে এই বাড়িটা পাটোয়ারি বাড়ি, আমি চিনে গেছি, মানে সে বলছে যে আমি অনেক দূর সামনে চলে আসছি, এখন আর আমার কোনো রিস্ক নাই। আমি দৌড়ে গিয়া ওই পাটোয়ারি বাড়িতে এক পরিচিত লোক ছিল আর কি, সেই পরিচিত লোকের সাথে দেখা করবে, ঘরে ঢুকবে। তো সে বাড়ির ভিতরে ঢুকার পরে সেই স্ট্রাকচার রাসেল ভাই, একটু আগে যে বাড়িতে সে ঢুকেছিল একই স্ট্রাকচার, সেম স্ট্রাকচার। সে ঘুরে ওই জায়গায় আবার আসছে, আসার পরে সে সেই ঘরটাতেই ঢুকলো, মানে সেই ঘরের সামনেই আসলো যে ঘরের সামনে একটু আগে সে আশ্রয় নিয়েছিল। চলে আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো এত দূর দৌড়ে আসলাম, আমি কি আবারও একই জায়গায় আসলাম, এটা কিভাবে সম্ভব, আমি তো ওই বাড়ি রেখে সামনের দিকে দৌড় দিছি, আমি আবার এখানে কিভাবে আসলাম। তার কাছে খুব অবাক লাগতে থাকলো, এবং সবচেয়ে বেশি অবাক লাগার সাথে সাথে সে এত দূরা পড়ছে, এত সুরা পড়ছে, কিন্তু কোনো কিছুতেই তার এই ভয়টা যাচ্ছে না, কোনো কিছুতেই কোনো কিছু চেঞ্জ হচ্ছে না।
এমন হতে পারতো দোয়া পড়ছে সে অজ্ঞান হয়ে গেল, এমন হতে পারতো কোনো বিপদ আসছিল সরে যাচ্ছে বা কিছু, তার কাছে কোনো বিপদও আসছে না, কিন্তু এমন অবস্থা যে তিনি এটা থেকে মানে মুভও করতে পারছে না, সরতেও পারছে না। সেই ঘরের মধ্যে আবার ঢুকলো, সে চেক করার জন্য ঢুকলো যে এটা কি সেই একই ঘর কিনা। সে ঘরে ঢুকলো, দেখলো যে এবার সেই ডেড বডিটাই মানে চৌকির উপর পড়ে আছে, কিন্তু পুরো ডেড বডিটা কাপড়ে মুড়ানো, আর যে বডিটার মাথাটা খালি বের হয়ে আছে, কাফনের মানে লাশের মতো দেখা যাচ্ছে, খালি মাথাটা বের হয়ে আছে। আর ওই কপির আলোতে দেখা গেল যে লোকটার চোখ বন্ধ, কিন্তু উনি বিড় করে একটা কথা বলছে। কথাটা এরকম যে ভাই আমাকে একটু কবরটা দিয়ে যান, আমার এখানে খুব খারাপ লাগছে, আপনি কবর না দিয়ে যায় না। এই কথাটা শোনার পর উনি ওই জায়গা থেকে একদম হুড়মুড় করে বের হয়ে যায়। এই হুড়মুড় করে বের হওয়ার পর 2-3 বার কাদায় পিছলিয়ে পড়েন। সে আবার সেই ঢিবির কাছে যান, সেই ঢিবির কাছে যে একই জায়গায় একই বাড়িতে আবার ফেরত এসছে, এবং সেই যে বিদ্যুৎ চমকাচ্ছে, রাসেল ভাই আমি আপনাকে বলি, সেই লোকটা আবার ওই জায়গায় দাঁড়িয়ে, সে ওই অবস্থায় দাঁড়িয়ে আছে যেই জায়গায় যে অবস্থায় ছিল। এই অন্ধকারের ভিতরে এই বৃষ্টিচ্ছন্ন দিনে মানে রাতের বেলা তার এই জিনিসগুলো সে ফেস করছে। এমন সময় লোকটাকে জিজ্ঞেস করলো, আমি কোন বাড়িতে আসছি, আমি কিভাবে মুক্তি পাবো, কিছু একটা বলেন, আপনি তো কিছু বলতেছেন না। তখন ওই লোকটা বললো যে আপনি কবর দেওয়া ছাড়া যেতে পারবেন না এই বাড়ি থেকে। কবরটা দিয়ে তারপরে চলে গেল। তারপরে সে ঘরে গেল। ওই ডেড বডিটা, তখন আমি একটু জিনিস স্কিপ করে গেছি, ওই ডেড বডিটা তখন বলেছিল যে কবরটা দিবেন আপনি আমার ঘরের পেছনে, একটা লাঙ্গল রাখা আছে, সেই লাঙ্গলের সাথে একটা কোদাল বাঁধা আছে, কোনো মতে আমাকে মাটিটা দিয়ে যান। এটা সে বারবার বিড়বিড় করে বলছিল, কোনো মতে আমাকে মাটি দিয়ে যান। তো উনি বললো যে এই বৃষ্টির মধ্যে আমি কবর কিভাবে খুঁড়বো। তো যখন তিনি ঘরের পেছনে কবর খুঁড়তে গেল, বলে যে আমি কোনো মতে সাহস নিয়ে কবর খুঁড়ছি, এবং কবরটা অটোমেটিক খুব সুন্দর করে মাটি উঠে আসতেছে, এবং যে মাটিগুলা পড়তেছে এখানে পানি পর্যন্ত জমতেছে না, এত সুন্দর করে হচ্ছে। গাছের নিচে কবর। আমি মোটামুটি কোনো মতে কবরটা খুঁড়ে ওনাকে হাতে নিই, ডেড বডিটা হাতে নিই। এত হালকা ডেড বডি আমি কখনো মানে আমি কিভাবে ধরতেছি আমি নিজেও জানি না। একটু আগে দেখলাম এই ডেড বডির উপরে কোনো কাপড় নাই, এখন দেখলাম এটা কাফনের কাপড় চলে আসছে। আমি গিয়ে কোনো মতে ডেড বডিটাকে কবরের ভিতরে কবরস্থ করি, কোনো মতে মাটি চাপাতে আমি বের হয়ে এসে ক্ষেতের মাঝখানে পড়ে যাওয়ার পর আমার আর কিছু মনে নাই। এতটুকু আমার মনে আছে। সকালবেলা যখন ঘুম ভাঙে, কয়টা বাজে সেটা আমি খেয়াল করি নাই। ওই তো এই ক্ষেতের মাঝখানে গত রাতের বৃষ্টির কারণে ক্ষেতের মধ্যে প্রচুর পানি জমেছিল রাসেল ভাই। তো পানিগুলা আপনার যাদের ক্ষেত তারা মনে হয় পানিটা বের করছে আর কি, আইলের পাশ দিয়ে মাঝখান দিয়ে ক্যানেল করা, তো পানিগুলা বের করছে। পানি বের করার জন্য আস্তে করে মাটি কেটে দিচ্ছে যাতে পানিটা বের হয়ে যায়। তো একটা লোক বলছে, কি ব্যাপার ভাই, রাতের বেলা কি মদ খাইছিলেন কিনা যে আপনি এরকম ভাবে পড়েছিলেন। তো সে কোনো মতে উঠে মাথা ঘুরাতে থাকে, তার শরীর প্রচন্ড জ্বর এসে যায়। সে জিজ্ঞেস করতে থাকে এখানে যে বাড়িটা ছিল বাড়িটা কই। উনি ওই বাড়ির থেকে কাছেই একটা ক্ষেতের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে। বলে যে কোন বাড়ি, এখানে তো কোনো বাড়ি নেই। মানে বলে যে তাহলে পাটোয়ারি বাড়িটা কত দূরে, বলে পাটোয়ারি বাড়ি থেকে 2.5 মাইল দূরে। তিনি যেখানে আছেন সেখান থেকে 2.5 মাইল দূরে যে বাড়িটার কথা তিনি বলছিলেন, যে বাড়িটার উদ্দেশ্যে তিনি রাতে রওনা দিয়েছিলেন। সে যে আবার ব্যাক করবে, যে আমি কবরটা দিল, ওখানে খালি ক্ষেত আর ক্ষেত, অনেক ক্ষেত, ধানের ক্ষেত। তুমি বলো যে তাহলে আমি রাত্রেবেলা কোন বাড়িতে ঢুকলাম। এরপর থেকে তিনি কখনো রাসেল ভাই রাতের বেলা মাহফিলে মুভ করতেন না। কিন্তু উনি যেটা বললো যে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই যে ডেড বডিটা পড়েছিল, আমার কাছে মনে হচ্ছে যে লোকটাকে আমি বারবার বিদ্যুৎ চমকানো অবস্থায় দেখেছি, এটা সেই লোকটারই হয়তো বা ডেড বডি। হয়তো উনি চেয়েছেন যে আমার এখানে কবর হওয়া দরকার, কিন্তু কবর হয়েছে যে কবরটা কোথায়। আমি তো সারাটা বাড়ি মানে ওই জায়গায় দেখলাম যে এখানে নিশ্চিন্ন কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। ওই পাটোয়ারি বাড়ি ঠিকই আমি বাড়িতে যাওয়ার পর পেয়েছি, আমাকে একটা লোক এগিয়ে দিয়েছে, পাটোয়ারি বাড়ি আমি ঠিকই পেয়েছি রাসেল ভাই। কিন্তু যে বাড়িতে তারা এত রাতের বেলা ওই দিন রাতে এত বড় ইনসিডেন্ট ঘটলো, সেই বাড়িটা আর সেখানে নেই। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সেই SMS গুলো আমি এসেই পড়বো। একটা আলিফের এই ঘটনাটা আমি একটু বর্ণনা দিতে চাই। এটা হচ্ছে খুবই স্পেশাল একটা স্টোরি, বিকজ আমি যখন শুনেছিলাম এই ঘটনাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। আশা করছি আপনাদেরও অসম্ভব ভালো লাগবে। এবং এই ঘটনাটা কতটা ভয় পাবেন যায় না, বাট ঘটনাটা খুব উইয়ার্ড, খুবই মানে আজব ধরনের একটা ঘটনা। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আবার আসলাম আপনাদের কাছে। রাসেল ভাই, আমি আসলে সবসময় রাসেল ভাই একটু বড় ঘটনা শেয়ার করি, একটু ছোট কিন্তু খুব ইন্টারেস্টিং ঘটনাটা, শিক্ষামূলক। হ্যাঁ সেটাই, মানে লাস্টে গিয়ে হয়তো আমি একটা জিনিস বলবো আর কি সবাইকে অ্যাডভাইস হিসেবে। তো আসলে আমি যার কাছ থেকে ঘটনা নেই, রিসেন্টলি কাজের জন্য ঢাকার বাইরে গেছিলাম, তখন ওনার সাথে আমি কাজটা শেষ করে আসার সময় দেখা করে এসেছি। তো ঘটনাটি ঘটে হচ্ছে খুলনা জেলার একটি মফস্বলে। তো আমি জায়গাটির নাম বলবো না, ওনার পারমিশন যেহেতু নাই আর কি। তো আমি যে এলাকার ঘটনা বলবো, সে এলাকায় তিনি আর কি ইমাম হিসেবে জয়েন করে একটা মসজিদে। তো মসজিদে যখন ইমাম হিসেবে জয়েন করে, তো রাসেল ভাই শুরু থেকেই মোটামুটি লোকজনের একটা রেগুলার ফেস, সবার হুজুর মনে ইমাম সাহেবের কাছে
লাগতে থাকে যে না এরা সবসময় রেগুলারলি নামাজ পড়ে আর কি। তো প্রতি শুক্রবার জুম্মার ওয়াক্তে একজন লোককে মানে ওই নামাজ পড়তে আসে, খুব বড় মসজিদ না, ছোট মসজিদ, এলাকায় এখানে প্রায় 40-50টা বাড়ি আছে, একসাথে একটা মসজিদ। তো ওই মসজিদের মধ্যে আর কি প্রতি শুক্রবার জুম্মার মধ্যে এত মানুষ আসতো, এত মানুষের ভিড়ে সবসময় মানে ইমাম সাহেবের একজনের ভিতরে প্রতি শুক্রবারে নজর পড়তো আর কি। আচ্ছা, যে লোকটা একটু আপনার ওই প্রতিবন্ধীদের মতো দেখতে, আমি আসলে ওই ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছিলাম রাসেল ভাই, কিন্তু আমাকে কিছু জিনিস বোঝানোর জন্য এটা ইউজ করতে হলো। তো একটু দেখতে ওরকমই আর কি, কিন্তু এদের মধ্যে দেখা যায় যে হয়তো কারো হাতে প্রবলেম, কারো পায়ে প্রবলেম, কিন্তু উনি একদম পারফেক্ট, কিন্তু ওনার মুখের মধ্যে একটা ওরকম লেশ আছে। তো একটু ডিফারেন্ট টাইপের ফেস, ওনার কনভারসেশনও কারোর সাথে হয় না, এবং দেখা যেত শুধুমাত্র রাসেল ভাই শুক্রবারে। এবং তিনি ওই মসজিদে যে দান বাক্সের টাকা পয়সা উঠে অনেক গোনাগুনি করতো, মাসওয়ারা হতো, আমল নিয়ে কথাবার্তা হতো, আপনার মসজিদে অনেক হাদিস নিয়ে কথাবার্তা হতো, সেগুলি সে প্রতি একদম পুরো জুম্মার ওয়াক্ত থেকে অনেকক্ষণ থাকতো মসজিদে। তো হুজুর প্রায় মানে ইমাম সাহেব প্রায় দেখতেন ওনাকে যে সে অনেকক্ষণ পর্যন্ত স্টে করছে। তো এখন আমি উনি ওই সময় ওই মুহূর্তে আর কি রমজানের ওয়াক্ত চলে আসে রাসেল ভাই। তো রমজানের ওয়াক্তে ডিসিশন হয় এলাকার সবগুলা বাড়ি মিলে ডিসিশন নেয় যে হুজুরকে খাওয়াবে, মানে হুজুরকে খাওয়া দিবে আর কি, খানা দিবে ইফতারের ওয়াক্তে আর সেহরির ওয়াক্তে। তো প্রত্যেকটা বাড়ির ইন্ডিভিজুয়াল একদিন মাসওয়ারা হয় যে কবে কবে কোন বাসায় খাওয়া দিবে। তো যারা রেগুলারলি নামাজ পড়তে আসে তো তারা বসে ডিসিশন নেয় যে কবে কবে খাওয়া দিবে হুজুরকে। তো প্রথম রমজান থেকে শুরু করে একদম 30 রমজান পর্যন্ত কবে কবে হুজুরকে খাওয়া দেওয়া হবে, এটা নিয়ে একটা ডিসিশন, একটা বৈঠক হয় আর কি। তো সেই বৈঠকে রাসেল ভাই হুজুর একটা ফাঁকে হাঁটা চলাফেরা করছিল, সে তো ওই মসজিদেই থাকতো। তো হুজুরের সাথে হুজুর মুয়াজ্জিন আছে, ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন ছিল যে রেগুলারলি আজান দিত, তো তাদের দুজনেরই খাওয়া আর কি। তো তিনি দেখছেন যে ওই মাসওয়ারা বা ওই মিটিং এর মধ্যে আপনার সেই লোকটি ছিল আর কি, যে লোকটির কথা আমি বলছি, যে লোকটি একটু ডিফারেন্ট ভাবে চলাফেরা করতো, কিন্তু সে কখনো কোনো কথা বলতো না। তো হুজুর পরে জানতে পারলো যে একটা অদ্ভুত নামের একটা মানুষ ডিসিশন মানে নাম দিয়েছে, সেও খাওয়া দিবে। ওনার নামটা কেমন অদ্ভুত ওনার মনেও নাই যে এরকম একটা অদ্ভুত আমার মুসলমানদের নাম হতে পারে। তো যাই হোক, উনি নর্মাল 8 রমজান 8ম রমজানের সময় রাসেল ভাই খাওয়া আসে। তো প্রতিদিন খাওয়া আসতে থাকে। ওই 8ম রমজানের দিন একটা ছেলে খাওয়া নিয়ে আসে। তো তারাবির ওয়াক্ত শেষ করার পরে হুজুর নিজের রুমে চলে যায়। তো নামাজ পরে অনেকক্ষণ টায়ার্ড থাকে, তো তাও একটু বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় একটা লোক করানারে রাত 11টা কি 11:30 হবে, ওই মুহূর্তে দরজা খোলার পর দেখে যে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা ছেলে, খুব ইয়াং একটা ছেলে, খুবই সুন্দর দেখতে, কিন্তু ওই চেহারার মধ্যে একটা মানে এমনি ফর্সা, কিন্তু চেহারার মধ্যে যে বললাম একটা লেশ আছে। তো লম্বায় প্রায় 7.5 ফিট, 7 ফিটের উপরে, অনেক লম্বা, নিচু হয়ে হুজুরের ঘরে খাওয়া দিয়ে যাবে এরকম অবস্থা, যে টিফিন ক্যারিয়ারটা দিয়ে যাবে। তো উনি টিফিন ক্যারিয়ারটা রেখে দেয় আর ওই লোক ছেলেটা চলে যায়। টিফিন ক্যারিয়ারটা রাসেল ভাই মানে বর্ণনা দিয়ে হুজুর বললেন যে টিফিন ক্যারিয়ারটা এরকম, এত সুন্দর টিফিন ক্যারিয়ার, অনেকদিন আগের ঘটনা রাসেল ভাই, প্রায় 95 পরের ঘটনা। টিফিন ক্যারিয়ারটা এত সুন্দর টিফিন ক্যারিয়ার সে আগে কখনো দেখে নাই। এই টিফিন ক্যারিয়ার, এত সুন্দর টিফিন ক্যারিয়ার কোথা থেকে আসলো, যে খুশবু আসতেছে, স্মেল পাচ্ছে। রাসেল ভাই উনি একজন ইমাম সাহেব, কিছুটা তো এক্সপিরিয়েন্স আছে, উনি কিছুটা বুঝে যান যে আসলে এই জিনিসটা স্বাভাবিক কিছু না, কোনো কারোর কাছ থেকে আসে নাই। তো এত সুন্দর খুশবু, এত সুন্দর গন্ধ, এই লোভ সামলাতে না পারে সে টিফিন ক্যারিয়ারটা খুলেই ফেলে। টিফিন ক্যারিয়ারটা খুলে সে খাওয়া শুরু করে দেয়। তখনও সেহরির ওয়াক্ত আসে নাই, 11:30-12টার মতো। তো ঘুমানোর কথা, কিন্তু সে খাচ্ছে, বলে যে আমি খাচ্ছি তো খাচ্ছি, আমার খাওয়া শেষ হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে যতটুকু খাওয়া বেঁচে আছে ওই খাওয়াটা আমার জন্য, আমাদের দুজনের জন্য পাঠিয়েছে, আরো 20-30 জন খেতে পারবে অনায়াসে। এই 3টা লেয়ারের টিফিন ক্যারিয়ার এত সুন্দর দেখতে। তো যথারীতি ওই দিনই রাসেল ভাই ফজরের ওয়াক্ত আসে, ফজরের ওয়াক্তে আজান পড়ে। তো উনি নামাজ যখন আজান পড়ে যায় মসজিদে চলে যায়। তো আজান পড়ার সময় নামাজের যখন জামাত দাঁড়াবে, তো সে লাস্টে বসে থাকে, মানে সবসময় তার অভ্যাস আর কি, সে লাস্টে বসেছিল। তো লাস্টে বসে থাকা অবস্থা দেখলো যে উজু করে একটা ছেলে, ওই যে ছেলেটা তাকে খাবার দিয়ে গেছিল, সেই ছেলেটা এসছে মসজিদে। তো রাসেল ভাই যে বলে না, যে উনি বলছিল যে আমি এত মজার খাওয়া, উনি কি এখানে ভেতরে কি রান্না করা ছিল, এটা চিকেন ছিল নাকি কোনো অন্য খাওয়া ছিল আমি জানি না, তার কথা হচ্ছে যে এত মজার খাওয়া আমি কখনো খাই নাই, আমার এই জীবদ্দশায় এত মজার খাওয়া আমি কখনো খাইনি, টেস্ট করি নাই। তো আমি তাকে শুকরিয়া জানাবো যে রান্নাটা খুব ভালো হয়েছিল, যে শুকরিয়াটা জানানোর জন্য আমি ওনার কাছে ডাকলাম, ছেলেটাকে কাছে ডাকলাম। তো ছেলেটা আমার কাছে আসলো না। উনি চিন্তা করলো যে আমি কাছে যেয়ে বলি যে খাওয়া খুব মজা হয়েছে, শুকরিয়া মানে থ্যাঙ্কস জানানোর জন্য তিনি ওই ছেলেটার কাছে গেল। ছেলেটাকে কাঁধের মধ্যে আলতো করে হাত রাখতেই বললো যে শুকরিয়া, খাওয়া অনেক মজা ছিল। এই কথাটা বলার পর ছেলেটা
ওখান থেকে প্রস্থান করলো খুব ফাস্ট। কিভাবে সেটা সবচেয়ে ইন্টারেস্টিং। সবচেয়ে মজার বিষয়, প্রস্থান করার অবস্থায় সে যখন ঘুরে গেল সাথে সাথে বিড়াল হয়ে গেল, একদম চোখের সামনে একটা ছেলে মসজিদের বিড়ালের ভিতরে ফর্ম নিয়ে ওখান থেকে বের হয়ে গেল। গেল। ও মাই গড, এটা খুব একটা উনি আজব বললো লেগেছে। যে আমি তো মানে আমি ওনার কাছে যখন শুনছিলাম উনি বললেন যে ভাই আমি তো খুব অবাক হয়ে যাই, এরকম নর্মালি সচরাচর রাসেল ভাই অনেক ইমাম সাহেব অনেক হুজুরের সাথে আমি এ পর্যন্ত কনভারসেশনে গেছি, কেউ কখনো ঘটনা বলতে চায় না, বলে যে আমার সাথে ঘটনায় উনি বলছিলেন যে আমার সাথে ঘটনা এরকম আগে কখনো হয় নাই, তো প্রতি অনেক মসজিদে খাওয়া দাওয়া পাই, তো এরকম কখনো হয় নাই এত মজার খাওয়া, বা আমি ছেলেটাকে জিজ্ঞেস করতে গেলাম এরকমও কখনো হয় নাই, যে আমি তো কিছুটা তো আন্দাজ করতে পারি যে আসলে আমি যেসব মুভমেন্ট এখন আছে সেসব মুভমেন্টটা রিয়াল না। তো এর মধ্যে দিয়ে রাসেল ভাই 15 রোজা চলে যায়, স্বাভাবিক অবস্থায় ছিল, সবকিছু স্বাভাবিক অবস্থায় চলছিল, মানে এই রমজানে সব বাসা থেকে খাওয়া দাওয়া আসছে, তো কোনো সমস্যাই হয় নাই। সেই দিনের পর থেকে আর ওই ছেলেটাকেও দেখা যায়নি রাসেল ভাই, আর কোনদিন দেখা যায় না। না, কিন্তু 23rd রমজান 15 দিন পর 23শে রমজানের দিন সেই তারাবির পরে সে যখন বিশ্রাম নিচ্ছিলেন হুজুর, তখন সেই 7.5 ফিটের ছেলেটা আবার আসে। আচ্ছা, এসে একটা টিফিন ক্যারিয়ার দিয়ে চলে যায়। তো সে এতটাই মাথাটা ঝিমঝিম করছিল যে টিফিন ক্যারিয়ারটা চেক না করে বিছানার উপরে রাখে। তো বললো যে আজ আবার আসছে, মানে রোটেশনে ঘুরে আসছে ওই বাসাটা, মানে রোটেশনে ঘুরে আসার পরে সে বললো যে আজকে তো কোনো খুশবুই নাই, আজকে এরকম কেন, মানে এত মানে খুশবু লেগেছে, টিফিন ক্যারিয়ারটা খুব মরা মরা, কিন্তু ওই যে আগের টিফিন ক্যারিয়ার যে ডিজাইনটা সেটা কিন্তু এখনো আছে, মানে খুব সুন্দর টিফিন ক্যারিয়ার। আচ্ছা, তো সে কি করবে বলে যে আমি টিফিন ক্যারিয়ারের প্রথম ঢাকনাটা খুললাম আর দেখলাম অনেকগুলা মানুষের আঙ্গুল, আমি দেখার পরে এইটা ছুঁড়ে ফেলে দিলাম, আমি এক দৌড়ে উপরে চলে যাই। ওই এলাকায় আমি এমনিতেই নতুন, আমি কখনো এদেরকে আগে দেখি নাই। আপনি যদি টিফিন ক্যারিয়ার খুলে দেখেন অনেকগুলো মানুষের আঙ্গুল, আপনি কি করবেন? আমি বিছানার মধ্যে এগুলি ফেলে দৌড় দিয়ে পড়ে যাই। আমাদের মুয়াজ্জিন আছেন সজল সাহেব, ওই সজল সাহেবকে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পরে আমি এসে দেখি ওনার সাথে, আমি ওনাকে টেনে নিয়ে আসার পর নিচে দেখি আমার বিছানার উপর অনেক খাওয়া পড়ে আছে। আচ্ছা, আঙ্গুলগুলা এখন একদম প্রুফ করার মতো কোনো ওয়ে নাই যে আঙ্গুল। সে বলে যে আপনি তো অনেকগুলো খাওয়া ফেলে রাখছেন। এখন উনি বলতে পারছেন না যে আমি যা দেখছি সেটা আপনাকে বলতে পারবো না, বুঝাতে পারবো না। তো রাসেল ভাই এরপর থেকে উনি আর কখনো ওনাদের কখনো দেখেন, এর কোনো টিফিন ক্যারিয়ারও আসেন, রমজানও শেষ হয়ে যায়, ঈদও চলে আসে, সে 2-1 মাস পরে মসজিদটাও ছেড়ে দেন। বলে যে এরপরে আমি এত রমজানে এত খাওয়া পেয়েছি, এরপর থেকে আমি কখনো ওরকম কোনো কিছু আর পাই নাই। আমার কাছে উনি বলছে যে আমার কাছে এটা হয়তো একটা শিক্ষা ছিল যে ভালো ছিলাম ঘুরে কেন গেলাম, সেটাই, যেটা ভালো ছিল সেটা চলছে। উনি বলছে যে আমি হালকা আঁচ করতে পেরেছিলাম যে এটা দিস ইজ নট আ নরমাল থিং, এটা নরমাল না। আমি জিজ্ঞেস করতে যাওয়াটাই হয়তো ভুল হতে পারে। আমি জাস্ট একটা ছোট বিরতিতে যাবো। থ্যাংক ইউ আলিফ। আগের ঘটনা এবং এই ঘটনার সাথে কিভাবে মিলে গেল, মানে ওইখানেও কেউ মানে পিঠে স্পর্শ করা বা ধাক্কা দেওয়া বা মানে এই ব্যাপারটা, মানে বাচ্চার সাথেও পা ধরে টানা, কোন সময় ধাক্কা দেওয়া, কোন সময় হাত বুলানো, কোন সময় মানে খামচানো, টাচ করা। আবার এখানেও এই যে এখানে ছেলেকে টাচ করার সঙ্গে সঙ্গে ছেলেটার আচরণ পাল্টে গেল, মানে কি একটা অদ্ভুত ব্যাপার। মানে এর আগে কিন্তু সবই নরমাল ছিল, এর আগে সব নরমাল ছিল। হ্যাঁ, তো আগের ঘটনাটা কিন্তু বেশ ভয়ের, আগের ঘটনা বেশ ভয়ের, এবং আগের ঘটনাতেও একটা মানুষ যখন এরকম বাড়িতে এক্সপেরিয়েন্স করে তখন তার কেমন লাগবে চিন্তা করে দেখুন। আর এখানে একজন হুজুরের কথা শুনলাম, তিনি তো অনেক জানাশোনা মানুষ, তিনি ধরে নিয়েছিলেন, সবকিছু জানতেন, তারপরেও যখন তিনি ভয় পান তাহলে বুঝতে হবে যে এটা কতটা ভয়ের। তো উনি মানে এই ঘটনাটা বলছে খুব অদ্ভুত লেগেছে। একটা তো হচ্ছে যে চোখের সামনে একটা ছেলের এরকম ভাবে অবাক ভাবে বের হয়ে যাওয়ার, এবং পরে যে খাবারটা নিয়ে আসলো, কেউ যদি খুলে কোনোদিন দেখে যে এরকম হাতের আঙুল। আমার কথা উনি বলেছে যে আমি তো সব খাওয়া ছিল, আমি কেন জিজ্ঞেস করতে গেলাম, তাহলে কি এই থ্যাঙ্কস জানানোটা কি ভুল নাকি? আমার মনে হয় স্পর্শ করাটা বা থ্যাঙ্কস জানানো, আমার তাই মনে হয়, আমার স্পর্শ করার সাথে সাথেই সে বিড়ালে ট্রান্সফর্ম করে। আমার তাই মনে হয়, হয়তো জানি না, আমরা কতটুকু জানি। ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতি যাবো এবং আমাদের আশা করছি যে এরপরে ঘটনা আপনারা থাকবেন এবং চমৎকার সব ঘটনা রয়েছে, আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এটা হয়ে গেলে আচ্ছা, যাই হোক, আমরা আপনার ঘটনায় যাই। আমরা একটা ঘটনা শুনে আসি এর মধ্যে। ওকে রাসেল ভাই, এই ঘটনাটা বেশ আগের ঘটনা, ইটস লাইক 90s এর দিকের। হ্যাঁ, 90s মানে লেট 80s 90s শুরু হচ্ছে এরকম একটা সময়। আমি একটা জায়গায় স্পেসিফিক নাম বলবো না, ঢাকা শহরে কোন একটা জায়গা, এবং জায়গাটা তখন ডেভেলপ হচ্ছিল, মানে এক্সপ্যান্ড হচ্ছিল, মানে জায়গাটা খুব রেনাউন্ড একটা জায়গা, এবং রেনাউন্ড জায়গাটার একটা অংশ এক্সপ্যান্ড হচ্ছিল। শুধু বলি ওখানে নদী ছিল একসময়, নদীটা ভরাট করে পরে সবাই বুঝে গেছে তৈরি করা হয়েছে এরকম একটা জায়গায়, যে নদী তো অনেক জায়গায় ভরাট করা হয়েছে। ঠিক আছে, কিন্তু ওইটা আপনি যখন বলছেন তখন সবার মাথায় প্রথমেই একটা ছবি ভেসে ওঠে। তো ওই এলাকাতে আমার পরিচিত আর কি এক ফ্রেন্ডের, ওর বাবা ওখানে জায়গা কিনেছিল আরো আগে। তখন যখন জায়গা কিনেছিল তখন রাসেল ভাই যে জায়গাটা কাইন্ড অফ নদী ছিল, মানে নদী মারা যাচ্ছে এরকম একটা অবস্থা। তো ওই নৌকায় করে বাঁশ দিয়ে দেখাতো আর কি, যে সব
জায়গায় জায়গা হতে পারে বা এরকম হবে। তো যাই হোক, পরবর্তীতে ওই অবস্থায় জায়গা কেনার পর জায়গা যখন উনি পান, যখন জায়গাটাকে ভরাট করে ফেলা হয়, তো তখন কিন্তু বেশ বিস্তীর্ণ একটা প্রান্তরের মতো ছিল আর কি। তো আমাদের সেই ফ্রেন্ডের বাবা যখন ডিসাইড করে যে ওখানে বাড়ি করবে, তখনও দেখা যাচ্ছিল বিভিন্ন প্লটগুলো আর কি আপনার বেশ দূরত্বে পড়েছে, এবং দেখা যাচ্ছে একটা প্লটে কেউ উঠেছে আর একটা প্লটে কেউ নাই, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো ওই ফ্রেন্ডের বাসায় অনেকে যেত আড্ডা মারতে আর কি। তো আমাদের দুজন ফ্রেন্ড একদিন বৃষ্টির সময় আর কি, মানে বৃষ্টির দিন, তখন আড্ডা দিতে গেছে ওর বাসায় আর কি। তো ও খুব গোবেচারা টাইপের ছিল আর কি, যার বাসায় যেত খুব ঠান্ডা টাইপের, কারোই নাম বলছি না কারণ অনেকে চিনে ফেলবে ওদের। তো খুব ঠান্ডা টাইপের ছিল। তো ওর বাবা খুব শাসনে রাখতো তাকে, প্রচন্ড শাসনে রাখতো। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তো আড্ডা দিতে গেছে বৃষ্টির দিন, এই আড্ডাটা বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়েছে আর কি। আচ্ছা। এমন সময় তার বাবা আর কি ওই তাকে মানে বুঝতে পারছে যে ও বাইরে আছে, তো খুব মানে ধমক দিছে, ডাক দিছে। তো সে করছে কি, দৌড় দিছে আপনার ওখান থেকে, দৌড়ে বাবার কাছে গেছে, বলছে ওরা বন্ধুরা পলাইছে ওখান থেকে। আচ্ছা। তো পলানোর পর এক বন্ধু বলছে যে আমি চলে যাচ্ছি, আমি থাকবো না। আরেকজন ওয়েট করতেছে, মানে ওই সময় আড্ডাটা খুব আগ্রহের ব্যাপার ছিল রাসেল ভাই, মানে আড্ডা মারবো কিছুক্ষণ, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এক বন্ধু চলে গেছে, আর ওই আরেকটা বন্ধু করছে কি, ওই হেঁটে যে দাঁড়ায় আছে এক জায়গায়। আচ্ছা। তো ওর বাবা আবার খুঁজতে এসে মানে বিশাল মানে ধমক দিয়ে দিতে সামনে আসছে। তো এটাতে সে আরো দৌড়াইছে, এবং দৌড়াতে ওই প্লটের একটা শেষ প্রান্তের দিকে, মানে শেষ প্রান্ত ঠিক না, মানে অনেক দূরে আর কি, এরপরে কিন্তু দেখা যায় না, অনেক দূর পর্যন্ত চলে গেছে জায়গাটা। এক জায়গায় এসে দাঁড়াইছে, তো দাঁড়ায় দেখতেছে তখন অলরেডি সন্ধ্যা আরো ঘনায় গেছে, বৃষ্টি হচ্ছে এবং টুপি বৃষ্টি পড়তেছে। তো এরকম সময় সে অনেকক্ষণ দাঁড়ায় আছে, বন্ধুর জন্য ওয়েট করতেছে। এর মধ্যে বেশ অন্ধকার হয়ে গেছে। তো হঠাৎ করে ও খেয়াল করলো যে পাশে একটা জায়গা ছিল, বাঁশের মতো হালকা ঘের দেওয়া আর কি, বাঁশের বেড়া দিয়ে। ওই জায়গায় পানির মধ্যে মনে হচ্ছে কিছু একটা মানে আপনার উপর দিকে উঠছে, লাইক মাছে ঘাই দেয় যেটাকে বলে, ওরকম টাইপের, কিন্তু বেশ বড় আকারের ঘাই। আচ্ছা। মানে বেশ ভুস করে উঠতেছে এরকম। আচ্ছা। তো চিন্তা করছে কি, এত এই মাছের এই পুকুর, ছোট পুকুর, এটার মধ্যে এরকম কি, এরকম একটা অবস্থা কেন? এবং তারপর দেখতেছে যেখানে বড় ঘাই দিচ্ছে তার আশেপাশে অনেক ছোট ছোট অনেকগুলো মাছের মতো এরকমই উঠতেছে। তো অনেকক্ষণ তাকে একটু হেঁটে সামনে গেছে। তো এই সময় হঠাৎ করে ও দেখে যে একটা মানুষের মাথা আর কি, মানুষ মাথা তুলে বলতেছে বাবা গো এরকম চিৎকার করতেছে। ও প্রচন্ড ভয় পেয়ে গেছে রাসেল ভাই। হ্যাঁ, ও প্রচন্ড ভয় পেয়ে গেছে। ও ভয় পেয়ে ওখান থেকে দৌড় দিয়ে মানে জান নিয়ে দৌড় দিছে আর কি। তো জোর দিয়ে আসার পরে, তো কাছে আসার পর দেখে যে ওখানে কেউ নাই। তো আরো হাটে আসার পর দেখে যে ওখানে টং দোকান, যেখানে চা বেচতো চাচা। তো তাকে যে বলছে যে চাচা আমি তো ওখানে গেছি, এরকম মাছের ইসের মধ্যে মানুষ পড়ে দিচ্ছে এবং চিল্লাইতেছে, খুবই একটা ভয়ের ব্যাপার স্যাপার। তো চাচা বলতেছে যে ওখানে তুমি যেও না, জায়গাগুলো খুব খারাপ। বলে কেন? বলে ওই জায়গাতে এখন চাষ করছে না, বাট কিছুদিন আগ পর্যন্ত এখানে আফ্রিকান মাগুর চাষ করতো, এবং ওখানে কিছু খারাপ মানুষ ছিল। তারা কি করতো, ওই মানুষজন আপনার কারোর সাথে শত্রুতা থাকলে তাকে মেরে ওখানে ফেলে দিত, এবং ওই মাছ নাকি খেয়ে ফেলতো। তো বলে যে এখনো ওই জায়গাতে মানুষ হাঁটে না, প্রায় দেখে যে এরকম মানুষ ওখান থেকে উঠে মানে চিৎকার করতেছে বা আর্তনাদ করতেছে, ঠিক ওই পুকুরের পাশে অন্ধকারের মধ্যে বসে আছে, চিৎকার করতেছে এরকম। তো পরবর্তীতে, ওইটা তো ওই সময়কার ঘটনা, সে মনে করেন এটা ভুলে যায়। তো ও পরবর্তীতে কিন্তু আরো যখন বড় হওয়ার পরে ওই এলাকা দিয়ে সে ঘোরাফেরা করতো, মানে যেত আর কি বন্ধুর বাসা টাসায়। তো একদিন বলছে যে ও গেছে ওখানে, ওই জায়গাটা দিয়ে যাচ্ছে, ওই যেখানে ও পুকুর দেখছিল ওই জায়গায়, যে দেখে যে একটা বাড়ি হয়ে গেছে ওখানে আশেপাশে, এসে একটা গলির মতো আছে, মানে পুরাই চেঞ্জ একটা সিনারিও। তো ওখানে কারেন্ট চলে গেছে আর কি। তো যাচ্ছে, তো ও যে দেখে যে ওই বাসার যে চিপার মধ্যে, মানে যে যেখানে ফুল গাছ চাষ করে আর কি, দুই পাশে পাতা বাহারের মধ্যে গাছ লাগানো, তো ওইখানে দেখে ছায়ার মধ্যে কে যেন বসে আছে। বসে ওখানে কি জিজ্ঞেস করছে যে আমাকে চিনছোস, আমার চিনছোস? তো সে খুব থতমত খেয়ে গেছে, এরকম অবস্থা, আমার চিনছোস মানে পুরুষালী গলার আওয়াজ। তো ও হেঁটে ওখানে গেছে, যে দেখে কেউ নেই, মানে জায়গাটা পুরোই ফাঁকা। তো এখন ও বলল যে এটা যে হতে পারে যে এই জায়গায় কিছু একটা আছে, ও আগে দেখছে এবং নেক্সট টাইম সে একই জিনিস এক্সপিরিয়েন্স করছে, এরকম কিছু একটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার পরবর্তী কাহিনীর জন্য। এবং আমরা কিছু দেখি এখানে থেকে আমরা চলে যাবো বাবুর লাস্ট একটা স্টোরি শুনবো আমরা, তারপরে আমরা বিরতিতে যাবো। তো লাস্ট আমরা যে স্টোরিটা শোনাবেন সেটা আমরা শুনে ফেলি। হ্যাঁ রাসেল ভাই, এই কাহিনীটা বেশ আগের, অনেকদিন আগের কাহিনী, এন্ড এটা শুনেছিলাম যে আমার এক মামার ফ্রেন্ডের কাছে আর কি। তো উনি যখন ওনার বয়স টিনের ছিল, উনি ঘোরাঘুরি করতেন আর কি, আড্ডাবাজি করতেন, এদিক ওদিক যেতেন। তো এরকম ঘোরাঘুরি করতে করতে উনি গ্রামে যান একবার কিছুদিনের জন্য বেড়াতে। তো গ্রামে যাওয়ার পর ওনার পরিচয় হয় ওনার একটা গ্রামের ফ্রেন্ড, সে এরকম মানে ঘোরাফেরা করে এবং সে কিছু জাদু টোনা শিখে আর কি।
তো তার কিছু কর্মকাণ্ড দেখে তার খুব উৎসাহ হয়, তো জিজ্ঞেস করে যে তুই কার কাছে শিখিস। তো ওনাকে নিয়ে যায় আর কি, যে দেখে যে একজন মানে লোক, সেই লোকটার মুখের মধ্যে আপনার পুরা কথা বলতেছে, হাসলে মুখের ভেতরে যে মাড়ি পুরো কালো, মানে দ্য হোল থিং ইজ ব্ল্যাক। আচ্ছা। এবং সে কথা বলে, তো উনি জিজ্ঞেস করুন, ভয় পায় আর কি। তো কথা জিজ্ঞেস করে যে গুরু আপনার মুখে এরকম হয়েছে কিভাবে? বলে আমি তো কালো জাদু করি, কালো জাদু যারা করে তাদের মুখ এরকম হয়ে যায়। এনিওয়েজ, তো তারপরে ওনাকে বলে যে উনি বলে যে আমাকে কিছু শেখান। তো বলে তোমাকে শিখতে গেলে তোকে এসে যেতে হবে, মনসা দেবীর মন্দিরে যেতে হবে। ওখানে যে মানে কিছু টুকিটাকি বলে ওনাকে কিছু করতে। তো উনি এগুলো শুনে আগ্রহ পায়, কিন্তু কোনোদিন সাহস পায় না, কারণ মনসা দেবীর মন্দির নাকি সাপে ভর্তি আর কি পুরো জায়গাটা। তো যাক, ওখানে উনি কিছুদিন ওনার আশপাশে ঘোরাঘুরি করেন আর কি। তো ওইবার উনি চলে আসেন পরিচয়ের পরে। নেক্সট বার যখন উনি যান, তো উনি যে মানে আর কি ওখানে 1 দিন না 2 দিন যান। তারপর একদিন হঠাৎ করে শুনলেন যে ওই সাধু যে ছিল বা যে সন্ন্যাসী, সে মারা গেছে। মারা যাওয়ার পর গ্রামের কেউ তাকে সৎকার করবে না, যদিও সে মানে ধর্ম অনুসারে সে সনাতন ধর্মাবলম্বী ছিল, কিন্তু তারাও আগ্রহী না তাকে করতে, কারণ সে পরবর্তীতে ওই ধর্মের বাইরেও উল্টাপাল্টা কাজ করতো আর কি। সুতরাং তাকে কেউ সৎকার করতে যাবে না। তো ওর যে ফ্রেন্ড ছিল, সে মোটামুটি দায়িত্বটা নেয় এবং তাকে নিয়ে আপনার ওই সৎকার করবে, পোড়ায় ফেলবে বা সামথিং লাইক দ্যাট, বা মাটিতে পুঁতে ফেলবে, কিছু একটা তাদের একটা রিচুয়াল আছে। তো যাই হোক, তো তাকে লাশ রেখে যায়, সাথে কেউ নাই। তো আমার যে ফ্রেন্ড ছিল তিনি আগ্রহ প্রকাশ করেন যে আমি সাথে থাকবো আর কি, তুই পাহারা দিব, তুই জোগাড় যন্ত্র কর। তো যখন নাকি উনি সেই লাশের সাথে বসে আছে এবং তার লাশটা থাকতো আর কি, সে থাকতো হচ্ছে শ্মশানের কাছে একটা গাছ আছে, বট গাছের মতো আর কি, সেখানেই থাকতো। ওইখানেই নাকি তাদের ইটা থাকে মূল, তারা যে সাধনাটা করে ওইখানে। তো উনি ওখানে বসে আছে, তো বলতেছে যে আস্তে আস্তে দুপুর গড়ায় বিকাল হয়ে যাচ্ছে, ওনার ফ্রেন্ড আসছে না তখনও, এবং বেশ মানে একটা ঠান্ডা বাতাস এরকম। তো বারবার উনি তাকাচ্ছে, বারবার ওনাকে যে শোয়া রাখছে, মানে একটা কাপড়ে মোড়ায় রাখছে, মুখের দিকটা একটু খোলা। আচ্ছা। তো যখন নাকি প্রায় সন্ধ্যা গড়ায় গেছে, এরকম একটা সময় হয়ে গেছে, লাইক গধূলির আগে দিয়ে, উনি তখন একটু কনসার্ন যে বন্ধু আসতেছে না, এরকম আছে। তখন নাকি উনি হঠাৎ করে দেখে যে ওই লোকটা হঠাৎ করে নড়ে চড়ে বসে চোখ মেলে তার দিকে তাকায় বলতেছে যে অনেক কষ্ট, এরকম একটা সাউন্ড করতেছে, গোঙাচ্ছে। তো উনি তো ভয়ে মনে করেন যে আত্মা পুরাই বের হয়ে গেছে, এই ভয়ে, এরকম একটা জায়গায় এরকম একটা জিনিস দেখছে উনি ঝেড়ে দৌড় দেয় ওখান থেকে। তো দৌড় দিয়ে বের হয়ে এসে মানে হাঁপাতে এক জায়গায় উনি মানে বেশ ভয় পায়। তখন উনি শিবার করতেছে এরকম সময়, এবং অন্ধকার গড়ে আসতেছে। এই সময় দেখে ওনার বন্ধু আরো 2জন লোক নিয়ে আসতেছে আর কি, ওরকম টাইপেরই আর কি, তারা ওই ধরনেরই করে। তো ওর জিজ্ঞেস করে, যে বলে যে তোর কি হয়েছে? বলছে যে আমি ভয় পাইছি, আচ্ছা, এরকম মানে দেখছি। তো ওনার বন্ধু বলে, আরে তুই কি দেখছিস, তুই দিকে নিয়ে যায় দেখে যে ওখানে যেরকমই ছিল আসলে লাশটা ওরকমই আছে, তার কিছুই হয়নি। যাই হোক, তারা তাকে সৎকার করে তাদের মতো, ওইটা পোড়ায় না, তারা মাটির নিচে কিভাবে সামহাও পুঁতে ফেলে বা সামথিং কিছু করে। তো করার পরে ওরা 2জন যখন চলে যাচ্ছে, তো বলতেছে যে তোমার বন্ধু এরকম করে কেন? তো বলতেছে যে ও কি দেখছে এরকম এসে। তো বলছে কি, যেটা দেখতেই পারে, আমাদের গুরু যাকে দিয়ে কাজ করতো, সে শেষ মানে তার চলে যাওয়ার পরে, সে যখন প্রস্থান হয়ে গেল পৃথিবীতে, সে নাই চলে গেছে, তখন তার শরীরটার উপর কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে, এবং তাকে তুমি শিষ্য হিসাবে ঠিক মতোই করে দিয়ে যাও নাই। তো সুতরাং তার শরীরের উপর এই জিনিসটা কন্ট্রোল নিছে, এবং সেই ধরনের জিনিস দেখতেই পারে, এটা স্বাভাবিক। আচ্ছা। এবং মানে যারা আমরা এই লাইনের মানুষ, তাদের কখনোই সুস্থ মৃত্যু হয় না, তাদের মৃত্যুটা খুব খারাপ ভাবে হয়, এটা মেনে নিয়ে আমরা এই পথে আসছি, এবং আমাদের মৃত্যুর পরও কোনো জগৎ নেই। ওকে। তখন এটা শোনার পরে উনি খুব ভয় পেয়ে যান। উনি চিন্তা করেন, ওনার জাদুটোনা শেখার ইচ্ছা পুরো মাথা থেকে চলে যায়। আচ্ছা। এবং উনি সারপ্রাইজ হয়ে বলে যে এটা কেমন জিনিস, যে মানে ইহকালেও আমি কিছু করতে পারলাম না, এবং আমার মরার পরও কোনো জায়গা নেই, তারপরে মেনে নিয়ে মানুষরা এই জায়গায় কেন যাচ্ছে, এটা ওনার কাছে একটা বিশাল কোয়েশ্চেন হয়ে দেখা যায়। আচ্ছা। স্টিল মানে উনি এই জিনিসটা এভাবেই চিন্তা করেন আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো এখন, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন, এবং আশা করছি আপনারা আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি, আমি আবু নাইম মোহাম্মদ আসিফ, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। জি, আপনার প্রথম ঘটনাটা আমরা শুনবো। তো ভাই, আমি আজকে যে ঘটনাটা বলবো প্রথমে, সেটি 1993 সালে আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। জি। আমার আব্বু গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, তার পোস্টিং ছিল রাজশাহীতে। আচ্ছা। সেই দরুন আমাদের বাসা, যে বাসা আমরা থাকতাম, জি জি, সেই বাসায় আমার আম্মু একা থাকতেন, আর আব্বু তখন অফিসের কাজে
আর কি যেতেন বাসা থেকে, তো আম্মু ওই সময়টুকুতে একা থাকতেন। এর জন্য আম্মুকে দেখাশোনা করতে বাড়ি থেকে দাদি আর আমার চাচাকে নিয়ে আসা হয়েছিল। এখানে বলে রাখা ভালো যে আমার আপু, যে আমার বড় বোন, জি জি, তখন ও আম্মুর পেটে ছিল। আচ্ছা, তো ঘটনা যেদিন ঘটলো সেদিন ছিল জোহরের রক্ত। জি, জোহরের রক্ত, আমার দাদি নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়ার পরে তিনি ওই রুমেই শুলেন আর কি, বেডে। জি, তো এমন সময় আম্মু ঘরের কাজকর্ম করছিলেন। ঘরের কাজকর্ম করার সময় করতে করতে আর কি দাদি যে রুমে শুয়েছিলেন সেই রুমে ঘরে আসবাবপত্র মোছার জন্য গেলেন আর কি। তো আম্মুকে দেখার পরে হঠাৎ করে দাদির মধ্যে থেকে একটি পুরুষ আওয়াজ, যিনি বলে উঠলেন আসসালামু আলাইকুম। তো একদম হঠাৎ করে বলে উঠলেন আসসালামু আলাইকুম। তো আম্মু তো এই ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না এবং তিনি অনেকটা বিস্মিত এবং ভয় পেয়ে গেলেন। তো তিনি ওই অবস্থায় কি করবেন বুঝতে না পেরে তিনি যত দ্রুত সম্ভব বাসার গেটটা খুলে তিনি নিচে চলে যান, যে কাউকে পান কিনা তার সাথে যাতে বাসায় যায় ঘটনাটা পর্যবেক্ষণ করতে পারে। তো নিচে গিয়ে দেখলেন যে আমার চাচা, তিনি গল্প করছেন। তো তাকে গিয়ে সব ঘটনা বললেন আম্মু। তো আমার চাচা বললেন যে ঠিক আছে চলো বাসায় দেখি কি হয়েছে, একটু দেখি কি হয়েছে। তো চাচা আম্মুর সাথে বাসায় গেলেন। যাওয়ার পরে দাদির সাথে কথা বলার চেষ্টা করলেন। মোটামুটি অনেক কথা হলো, কিন্তু বেশি কথা আমার চাচার সাথে বলতে চাইলেন না। তো এই সময় বললো যে আমার আম্মুর সাথে নাকি উনি কথা বলবে, আমার আম্মুর সাথে কথা বলা দরকার তার। তো দুপুর টাইম শেষ হয়ে গেল। দুপুরের ওইদিকে আব্বুর অফিসও শেষ। আব্বু বাসায় আসলেন, এসে দেখলেন যে দাদির সাথে এরকম, দাদি পজিটিভ অবস্থায় আছে আর আমার কাকার সাথে কথা বলতে চাচ্ছেন না। তখন আব্বু বসলেন কথা বলার জন্য যে কি দরকার। তো এখানে রাসেল ভাই আগে বলা উচিত ছিল যে আমার দাদির সাথে 7টা জিন স্টে করতো, যেটা আমরা ছোটবেলা থেকে শুনেছি, 6টা জিন ভালো, 1টা জিন খারাপ। তো আব্বু বললেন যে আপনাদের কি দরকার, আপনারা কেন আসছেন। তো বলতেছে যে তুই তো তোর আম্মাকে বাড়ি থেকে অনেক দূরে রাজশাহীতে নিয়ে আসলি, আমাদের তো থাকার জন্য একটা রোগী দরকার, তুই তো জানিস তোর আম্মু রোগী, তো আমরা তো বাড়িতে একা একা থাকতে পারতেছি না, আমাদের এখানে থাকার জায়গা দে। তো আব্বু বললেন না, এটা সম্ভব না, আমার স্ত্রী এখন গর্ভাবস্থায় আছেন আর যে কোনো সময় ভয় পেতে পারেন, আর আপনারা তো অস্বাভাবিক কিছু করতেই পারেন, আমার ফ্যামিলি ক্ষতি হতে পারে। ঠিক মানে বিশ্বাস করছিলেন না। হ্যাঁ, তারপরে উনি বললেন যে আপনারা যদি এখন না যেতে চান তাহলে আমার বাধ্য হতে হবে আমার আম্মাকে বাড়িতে পাঠানোর জন্য। আচ্ছা। তো ওনারা যখন লাস্টে কোনো সমাধান বের করতে পারলেন না, তখন আমার বাবা উনি বাধ্য হলেন দাদিকে বাড়িতে পাঠিয়ে দিতে, এবং তিনি শেষ পর্যন্ত এটি করলেন, দাদিকে বাড়িতে পাঠিয়ে দিলেন। আচ্ছা, এটাই ছিল আমার ঘটনা ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাইয়া আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সোহান, আমি এসেছি ঢাকার বাড্ডাবাড়ি থেকে, বর্তমানে গুলশান কমার্স কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছি। তো ঘটনাটা আমার ভাগিনার কাছ থেকে নেয়া, ওর সাথেই ঘটে। ওর বয়স হচ্ছে 11 কিংবা 12 এরকম। ও পড়তো রামপুরার কোনো একটা মাদ্রাসার নামটা আমি উল্লেখ করছি না, মেরাদিয়াতে অবস্থিত। তো মাদ্রাসার চারিদিকটা ছিল পানি টাইপের, পানি ছিল এবং ধান ক্ষেত ছিল এরকম। তো ওদের মাদ্রাসার নিয়ম ছিল রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। একদিন রাতের বেলা ওরা ফ্রেন্ডরা 3-4 জন গল্প করতে করতে রাত প্রায় 2টার মতো বেজে যায়। তো হঠাৎ করে ওরা শুনতে পেল যে বাহির থেকে আওয়াজ আসছে, যে একটা কাপড় নেড়ে রাখলে বাতাসে কাপড়ের একটার সাথে বাড়ি খেলে যেরকম আওয়াজ হয়, ঠিক তেমন আওয়াজ। তো ওরা কৌতূহলবশত জানালার কাছে গেল। ওরা দেখলো ওখানে তো কোনো কাপড় নেড়ে রাখা পসিবল না এবং কোনো কাপড় নেই। তো ওদের চোখটা গেল একটু দূরে, ধান ক্ষেতের আইল যেটাকে বলে আমাদের গ্রামের ভাষায়, ওখানে দেখলো যে একটা মহিলা বসে আছে, সাদা কাপড় পরা। মহিলার চুলগুলো ছাড়া ছিল এবং বাতাসে উঠছিল। তো কিছুক্ষণ ওরা ওটা নোটিস করছিল। একটু পর ওই মহিলাটা ওদের দিকে তাকালো, আর তাকানোটা এরকম ছিল যা স্বাভাবিক মানুষের জন্য পসিবল না। মহিলাটার মাথাটা পুরোটা ঘুরে গিয়েছিল ওদের দিকে। মহিলাটা সামনের দিকে বসেছিল, মাথাটা পুরোটা ঘুরে যায়। এটা দেখে ওরা ভয় পেয়ে যায় এবং জানালা অফ করে দেয়। এটার হুজুরদেরকে বলে না ওরা। তো এর 2-3 দিন পর আমার ভাগিনা রিয়াদ, ওর রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওর এক ফ্রেন্ডকে বলে চল তুই একটু বাইরে দাঁড়া, আমি ওয়াশরুমে যাব। তো ওর ফ্রেন্ড কথা মতো বাইরে দাঁড়ায়, ও ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর বাহির থেকে কেউ বলছে এই দরজা খোল, আর দরজায় প্রচন্ড জোরে জোরে ধাক্কা দিচ্ছে। ওর হুজুরের কণ্ঠে বলছে দরজা খোল। ও চিন্তা করলো হুজুর তো খুব রাগী, হয়তোবা মারতে পারে, বেত নিয়ে আসছে কিনা। আমি একটু ও ভয় পেল, কৌতূহলবশত দরজার কোনো একটা ছিদ্র দিয়ে দেখে যে হুজুরের হাতে বেত আছে কিনা। তো বাহিরে তাকালো, দেখলো যে আসলে কথা বলছে যিনি,
ওর হুজুরের কণ্ঠে কথা আসছে, কিন্তু ওটা ছিল কালো টাইপের একটা কিরকম, আর ও কোমরের নিচ থেকে দেখে পা গুলো খুব ছোট ছোট ছিল, মানুষের মতো না, কিছুটা নখগুলো খুব বড় বড় ছিল, আর ও দেখতে পায় বাম হাতের নখগুলো দেখেছিল খুব বড় বড়, আর ওটা শরীরের ভেতর দিয়ে পেছনের বেসিন বা ওয়াল এগুলো দেখা যাচ্ছিল, এরকম ছিল। ও এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে, হুজুর আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে এরকম। কিছুক্ষণ পর হুজুর আসছিল, হুজুর যখন আসে তার কিছুক্ষণ আগেই ওই জিনিস অবয়বটা বাতাসে মিলিয়ে যায়। তো হুজুর আসার পর দরজা খুলে আর ও কিরকম যেন নর্মাল টাইপের আচরণ করতে থাকে। হুজুর দোয়াটা পরে ওকে ফু দিয়ে দেয়, বলে এগুলো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তো এর কিছুদিন পর থেকে ওর মধ্যে একটা পরিবর্তন আসে, রাতের বেলা ও নাকি ঘুমের ঘরে হাঁটতো। আচ্ছা, ঘুমের ঘরে হাঁটতো। ওর যখন ঘুম ভাঙতো ও দেখতো ও জানালার কাছে মেঝেতে পড়ে আছে। একদিন রাতের বেলা এমন হয় যে ও এরকম হঠাৎ করে ওকে কে যেন একটা চড় মারে, ও উঠে দেখে ও মেঝের এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু ও তো ঘুমিয়েছিল। তো এটা ও চিৎকার শুরু করে ওর ফ্রেন্ডদেরকে বলে, ওর ফ্রেন্ডরা তারপর হুজুরদেরকে বলে যে এরকম এরকম হচ্ছে। তারপর ওকে কবিরাজ দেখানো হয়, ও আস্তে আস্তে স্বাভাবিক হয়। এর কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটে। ইয়াসিন নামে ওদের একটা ফ্রেন্ড ছিল। ওদের মাদ্রাসা নিয়ম ছিল যে যারা একটু দুর্বল ছাত্র ওরা রাতের বেলা যাতে পড়তে পারে, এই জন্য রাতের 3 তলার একটা রুম ওদের জন্য রিজার্ভ ছিল। একদিন রাতের বেলা ইয়াসিন বললো, আমার আজকে পড়া কমপ্লিট হয়নি, আমি আজকে উপরের রুমে পড়বো, তোরা কি যাবি? বললো, না আমরা যাবো না, তুই যা। তো ইয়াসিন গেল। কিছুক্ষণ পর ওদের মধ্যে একজন ফ্রেন্ড বললো, ইয়াসিন এতক্ষণ আধা ঘন্টা হয়ে গেল, আমি একজন বললো যে আমি গিয়ে দেখে আসি। তো ও গেল। ও জানালার এখান থেকে দেখলো যে ইয়াসিন পড়ছিল, খুব জোরে জোরে পড়ছিল, আর ওর চোখগুলো মানে স্বাভাবিক মানুষের তুলনায় একটু বড় দেখাচ্ছিল, আর চোখগুলো খুব লাল হয়ে আছে। তো ও জানালা এখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ইয়াসিন এমন ভাবে ওর দিকে তাকালো, ওর মাথা পুরোটা ঘুরে যায় এরকম, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটা দেখার পর ওখান থেকে দৌড় দেয়, চিৎকার করে। ও আসে, ওর ফ্রেন্ডদেরকে নিয়ে যায়। ওখানে যাওয়ার পর ফ্রেন্ডরাও দেখে যে ইয়াসিনের ও পড়ছে, ওর চোখগুলো বড় বড় লাল হয়ে আছে। ওরা হুজুরদেরকে ইনফর্ম করে। হুজুররা আসে যে হুজুরটা বলা হয়তো জিনে আসর করছে বা এরকম। তো দোয়া পরে ওটা ঠিক করে। এর কিছুদিন পর ওরা রাতের বেলায় গল্প করছিল, ওদের ঘুমাতে দেরি হয়ে যায়, 2টা বাজে এরকম। হঠাৎ করে ওরা শুনতে পায় সেই বাইরে কাপড় নেড়ে রাখলে যেরকম আওয়াজ হয় বাড়ি খেলে, ওরকম আওয়াজ। তো ওরা জানালার এখানে যায়, আবার দেখতে পায় সেই ধান ক্ষেতের ওখানে আইলের মধ্যে বসে আছে ওই সাদা কাপড় পরা মহিলাটা, বাতাসে চুল উঠছিল, ওই মহিলাটা বসে আছে, এবং ওর পাশে আরেকজন কালো কাপড় পরা মহিলা বসে আছে। দুজন একসাথে বসে আছে, আর ওরা মাথা নিচু করে কিছু একটা করছিল। কিছুক্ষণ ওরা দেখছিল, একটু পর কালো কাপড় পরা মহিলাটা ওদের দিকে তাকালো, আর ওরা যেটা দেখলো যে মহিলাটার মুখে রক্ত এরকম মাখানো, আর মহিলাটা নিচ থেকে কিছু একটা নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এরকম। তো এটা দেখার পর ওরা খুব ভয় পেয়ে যায়, সাথে সাথে হুজুরদেরকে বলে। হুজুররা এসে তারপর দেখে ওখানে আর কিছু। পরদিন সকালে হুজুরদের বললে, হুজুররা বলে, আমরা শুনেছি এখানে অনেক কিছু খারাপ আছে, বাট স্পেসিফিকলি কিছু জানি না। এরপর থেকে হঠাৎ 2-1 দিন পর বা কিছুদিন পর ওই ধান ক্ষেতের মধ্যে সকালবেলা নাকি মানুষের মৃতদেহ পাওয়া যেত। আর সবচাইতে মানে অবাক করার বিষয় যেটা, যে ওগুলো কোনোটার হাত ছিল না, কোনোটার পা ছিল না এরকম। তো আর মানুষ দেখতো যে ওই হাত পা কেটে ফেললে যেরকম ওরকম না, আসলে সর্বশক্তি দিয়ে মানুষ যদি কারো হাত পা ছিঁড়ে ফেলে তেমন হয়ে থাকতো। তো এগুলো দেখতো, এবং লোকমুখে শোনা যে অনেক আগে থেকেই নাকি অনেক আগে থেকেই এখানে নাকি ওই রাতের বেলা যারা যায় বা কৃষক যারা, ওনারা রাতের বেলা মৎস্যজীবী যারা ওরা যায়, দেখতে পায় যে এই 2জন মহিলা এখানে থাকে, ধান খেতে এখানে বসে থাকে। অনেক কিছু ওনাদের সাথেও এরকম হয়, কিন্তু ওনারা কোনো ক্রমে বেঁচে যায় এখান থেকে, কিন্তু অনেকের সাথে এরকম হয়। তো এরপর আমার ভাগিনাকে এখান থেকে নিয়ে আসে। তারপর ওর প্রবলেম ছিল অনেকদিন, এরপর কবিরাজ দেখানোর পর এটাই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। চমৎকার ভাবে বলেছেন আপনি। আমি দেখতে পাচ্ছি যেটা বলবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সাদ্দাম খন্দকার, আমি এসেছি উত্তরা থেকে। জি, আমি লিসেনারদের কাছে একটু সরি বলে নিচ্ছি, বিকজ আমি খুবই সিক, হয়তোবা অনেক কাশি হয়েছে, হয়তোবা। ঠিক আছে, আমরা ঘটনায় চলে যাই। ওকে, তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে, সেটা হচ্ছে রাজবাড়ি বালিয়াকান্দিতে। আমার টিচার একটা স্টোরি, এটা আমাকে বলেছেন আমার এক ফ্রেন্ড, নাম। তো আমি স্টোরিতে চলে যাচ্ছি। আমার টিচারটা ছিলেন হচ্ছে মানে প্রায় এটা 22 কিংবা 23 বছর আগের স্টোরিটা। তো আমার ওই টিচারটা, উনি তখন মানে খুব বাহিরে চলাফেরার অভ্যাসটা ওনার ছিল। তো উনি রাতে চলাফেরাটা
একটু বেশি করতেন। তো প্রতিদিনের মতো উনি সেদিনও যান বালিয়াকান্দি নামক ওই আমাদের ওই বাজারটাতে। তো ওখানে যাবার পর উনি হচ্ছে প্রায় রাত তখন 2টো হবে এরকম একটা টাইমে উনি ব্যাক করেন ওনার ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিয়ে। উনি যখন ব্যাক করেন ওই টাইমটাতে আসলে ওনার গ্রামের ওনার যখন বাড়িতে ফিরতে ঠিক আসতে রাস্তায় একটা শ্মশান পড়ে। ওই শ্মশানে এখনো ওখানে মানুষ পোড়ানো হয়। তো এবং ওখানে প্রতি বছর মেলা হয়। উনি যখন ওই রাস্তা দিয়ে আসছিলেন হঠাৎ করে শ্মশানের পাশে উনি দেখতে পান যে মেলা হচ্ছে, মানে মেলা আকৃতি অনেক লোকজন ওখানে আনন্দ ফুর্তি করছে। তো উনি আসলে নিজের কিউরিসিটা করতে না পারে উনি ওখানে ঢুকে যান যে দেখি ওখানে কি হয়। তো উনি ভিতরে যান এবং ভিতরে গিয়ে উনি দেখতে পান যে অনেক মানুষ আনন্দ ফুর্তি করছে, অনেক দোকান বসছে। তো উনি আসলে এর মধ্যে ভিতরে গিয়ে ওনার 2-3 জন পরিচিত লোকের সঙ্গে ওনার দেখা হয়ে যায়। উনি ওখানে অনেকক্ষণ আড্ডা দেবার পর হঠাৎ করে উনি দেখে যে চারিপাশের যত লাইটগুলো ছিল সব বন্ধ হয়ে যায় অটোমেটিক। তো এর মাঝে 2 জন লোক ওনাকে এসে বলে যে তুমি কি এখন যেতে পারবা? তো উনি আসলে ওই টাইমটাতে একটু নার্ভাস হয়ে যায়, কি ব্যাপার, আমি এতক্ষণ কি মানে কিসের মধ্যে ছিলাম আমি বুঝতে পারলাম না যে এরকম একটা অবস্থা। হঠাৎ করে আমি দেখলাম চারিপাশে কত মানুষজন, আলো জ্বলছে, হঠাৎ করে এরকমটা হয়ে গেল। আসলে একটু ভয় পেয়ে যান। উনি ওই লোককে বলে যে হ্যাঁ আমাকে একটু এগিয়ে দিয়ে আসুন। তো ওই লোকটা ওনাকে নিয়ে এগিয়ে দিয়ে আসতে চায়। তো কিছু দূর যাবার পর ওই লোকটা ওনাকে বলে যে আচ্ছা এখন কি তুমি যেতে পারবা? তো তখন উনি বলে যে না আমাকে আর একটু এগিয়ে দিয়ে আসুন। দেন আবার উনি কিছু দূর এগিয়ে দেন এবং এরপর আবার বলে যে তুমি কি এখন যেতে পারবা? তো উনি বলে যে না। এভাবে যেতে যেতে ওনার যে বাড়িটা, ওনার বাড়ির সামনে গোরস্থান আছে, ওখানে এলাকার যে মানুষগুলা মারা যান তাদের দাফন করা হয় ওখানে। তো উনি ওখানে যেই ওই পর্যন্ত এসছে তখন হচ্ছে ওই লোকটা আবার আমার ওই টিচারটাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি এখন যেতে পারবা? তখন আমার টিচার বলছে যে না প্লিজ এত দূর যেহেতু এসছেন আর একটু আসেন। তখন ওই লোকটা বলছে যে না আমি তো আর যেতে পারবো না। তখন ওই টিচার উনি অ্যাকচুয়ালি দৌড়ে গিয়ে ওনাকে চাপটে ধরে যে না প্লিজ আমাকে আরেকটু দিয়ে আসুন। তো তখন উনি যেটা দেখতে পান আলোতে, হালকা ঝাপসা জ্যোৎস্নার আলোতে যেটা দেখতে পান সেটা হচ্ছে যে ওনার মুখে কোনো মাংস নেই, কঙ্কালের আকৃতি পুরোটা। তো উনি ওই টাইমটাতে ভয় পেয়ে যান, বাট ওনাকে বুঝতে দেন না। আমি আগেই বলেছি উনি খুবই সাহসী ছিলেন। তো উনি ওনাকে বুঝতে না দিয়ে উনি বলে যে প্লিজ আমাকে দিয়ে আসুন আরেকটু, আমি তো চলে এসেছি প্রায়। এভাবে যেতে যেতে ওনার যখন বারান্দা পর্যন্ত, মানে ওনার বাড়ির ভিতরে বারান্দা পর্যন্ত এসছে, তখন ওই লোকটা বলছে যে আচ্ছা এখন কি তুমি যেতে পারবা? তখন বলছে একটু দাঁড়ান আর একটু আসুন। তখন উনি ওনার রুমে ঢুকে যায়। ওনার রুমে ঢুকে দরজাটা লক করে বলতেছে যে হ্যাঁ আপনি এখন চলে যান, আমি এখন যেতে পারবো, আমার এখন আর কোনো প্রবলেম হবে না, আপনি এখন চলে যান। তো এটা শুনবার পর ওই লোকটা বাহিরে থেকে বলছে যে তুই খুব বুদ্ধিমান, যার কারণে তুই বেঁচে গেলি আজকে, তা না হলে তুই যদি এই বারান্দা থেকে বলতি যে না আমি যেতে পারবো, আপনি চলে যান, আমি এখানেই তোকে পুঁতে দিতাম। তো এই ছিল আমার স্টোরি, ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আরেকটা মনে হয় কলে যাবো আমরা, না ভেরি মাচ শুনবো আমাদের অতিথির কাছে। হ্যালো লিসনার্স, আমি এখন যে স্টোরিটা শেয়ার, আপনার নামটা একটু তার আগে বলতে হবে। সরি লিসনার্স, আমি সাদ্দাম খন্দকার। আমি এখন যে স্টোরিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে, স্টোরিটা আসলে অসমাপ্ত, বিকজ সেটা এখনো রানিং অবস্থাতেই আছে। যাই হোক, স্টোরিটা হচ্ছে আমাকে বলেছিল রাহুল নামে আমার একটা ভাই। তো এটা হচ্ছে নানুবাড়ির এলাকার একটি স্টোরি। তো সেটা হচ্ছে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের অ্যাফেয়ার ছিল। তো অনেকদিন ধরে রিলেশনটা চলছিল, যে কোনো একটা কারণে ওদের ব্রেক আপ হয়ে যায়। দেন কিছুদিন পর ছেলেটা মেয়েটাকে ব্ল্যাকমেল করে, নানাভাবে ব্ল্যাকমেল করে, এবং ছেলেটা নানাভাবে টাকা চাচ্ছিল, মেয়েটা এইভাবে কন্টিনিউ টাকা দিচ্ছিল। তো কোনো একটা টাইমে মেয়েটা আসলে আর পারেনি। হ্যাঁ, আর পারেনি। তখন মেয়েটি বাধ্য হয় তার ফ্যামিলিকে জানাতে। তো মেয়েটির নানুকে জানায়। মেয়েটির নানু আসলে নিজে ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে কিনা এটা ভেবে মেয়েটির নানু মেয়েটির মাকে জানায়, বাট মেয়েটির বাবাকে জানানো হয় না, কারণ মেয়েটির বাবা আসলে খুবই রাগী বা মেয়ের উপর টর্চার করবে এটা ভেবে বলে না। তো তারা সিদ্ধান্ত নেয় যে তারা কেস করবে, না ইয়ে করবে। তো হঠাৎ করে আবার কেন তাদের মানে ডিসিশন পাল্টে যায় আই ডোন্ট নো, বাট তারা করে কি কোন একটা হুজুর বা কবিরাজের কাছে যায়। সেটা হচ্ছে আমাদের এলাকার একটু বাহিরে মধুখালী নামক জায়গাতে। তো আসলে উনি অনেক আগে থেকে এইসবের সঙ্গে ইনভলভ, ওই হুজুরটা।
তো তারা যখন যায়, মেয়েটার নানু ডিটেলসটা ওই হুজুরকে বলে। হুজুর ফার্স্ট টাইম বলে যে না, আসলে এরকম কিছু আমি করতে পারবো না, তবে হ্যাঁ আমি তদবির করে দেখতে পারি। তদবির করবার পরও যখন কোনো কাজ হচ্ছিল না, তখন মেয়েটার নানু ডিসাইড করে যে মানে ছেলেটিকে মেরে ফেলবে। কিভাবে মারবে? ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। তো হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি আগামীকাল আসুন এবং আসার সময় অবশ্যই একটা কাফনের কাপড় নিয়ে আসবেন। তো সেটাই করা হয় এবং যখন কাফনের কাপড় আনা হয় তখন দেখা যায় যে ওই হুজুরটা আগে থেকে একটা ডল অর্থাৎ পুতুল বানিয়ে রেখেছে ছোট্ট করে, এবং ওই পুতুলটাকে ঠিক ওই কাফনের কাপড়ের মধ্যে মানুষ মারা গেলে যেরকম ইয়ে করা হয়, তো ওইভাবে পেঁচিয়ে একটা মানুষ মারা গেলে যেভাবে জানাজা করা হয় সেম ওভাবেই করছে। তো জানাজা করবার পর ওনাদেরকে বলে দিয়েছিল যে আপনারা কিন্তু অবশ্যই এই পুতুলটা যেটা করবেন সেটা হচ্ছে জোড়া কবরের মাঝে, অর্থাৎ দুপাশে দুটো কবর থাকবে, মাঝখানে এই পুতুলটা যে কেউ পুঁতে দিয়ে আসবে। আচ্ছা, তো কে যাবে? হ্যাঁ তারা নিয়ে আসলো। তবে হ্যাঁ হুজুর এটাও বলে দিয়েছিল যে পুঁতবে অবশ্যই কেউ মানে ওটা পুঁতে রেখে আসার সময় অবশ্যই কেউ যদি ডাক দেয় সেজন্য কথা না বলে, তাহলে তার প্রবলেম হবে। তো ওরা বাসায় চলে আসে। দেন মেয়েটার একটা চাচা ছিল, উনি খুবই পরহেজগার টাইপের ছিলেন এবং উনি আসলে ওই দিন রাতে একটা ওয়াজ মাহফিল শেষ করে উনি বাসায় আসছিলেন। তো উনি যখন দরজার সামনে আসলেন, ওনাদের বাসার সামনে এসে যখন ডোরের কাছে আসলেন, ঠিক ওই টাইমটাতে উনি যেটা দেখলেন সেটা হচ্ছে একটা শ্যাডো আকৃতির, সেটা আপনার মাথায় শিং আছে। তা উনি দেখে ভয় তো পেলেনি অবশ্যই, কিন্তু তারপরও যেহেতু অনেক কিছু, উনি একজন পরহেজগার মানুষ ছিলেন, উনি নিজের প্রোটেক্টে উনি নিজেই করে নিলেন। তো উনি ভিতরে ঢুকলেন এবং মেয়েটার নানু ওনার কাছে বললেন যে এই ঘটনা। মেয়েটার মাও আসছিল এবং দুজনেই বললো যে একটা পুতুল দেবো, এটা তোমাকে রেখে আসতে হবে, হুজুর যেভাবে বলেছিল কবরের মাঝে। তো উনি বারবার জিজ্ঞাসা করছিল যে কেন কেন কেন। তা উনি আসলে বলছিল না, শুধু এতটুকুই মেয়েটার আম্মা এবং মেয়েটার নানু এতটুকুই বলছিল, ডিটেলসটা আমি তোমাকে পরে বলবো, বাট এখন যেটা বলছি সেটা করো, সেটা আমাদের জন্য অবশ্যই মঙ্গলের হবে। তো উনি আর বেশি কথা জিজ্ঞাসা করে নাই, কারণ যেহেতু অনেক রিকোয়েস্ট করেছিল, আবার উনিও বলেছিল পরে বলবে। তো ওনাদের একটা কথা ওনারা মিস করে ফেলেছেন, সেটা হচ্ছে যে ওনাকে বলতে ভুলে গিয়েছিলেন যে এটা রেখে আসবার সময় অবশ্যই কেউ ডাকলে কথা বলবে না এবং জোড়া কবরের মাঝে রেখে আসবা, এটা বলতে ভুলে গিয়েছিলেন। উনি যান এবং ওনাদের বাড়ি থেকে একটু দূরেই কবরস্থান ছিল, উনি সেখানে যান এবং উনি জোড়া কবরের মাঝে না রেখে ওটাকে আপনার একটা লাশের একটা কবরের বুকের উপর ওই পুতুলটা পুঁতে দিতে যান। ওই টাইমে উনি যখন হাতটা দিয়ে মাটি ইয়ে করবেন, পুতুলের থেকে হাতটা সরাবেন, ওই টাইমে উনি অনুভব করেন ওনার হাতটা ভেজা ভেজা। তো উনি যেটা করেন তখন হচ্ছে উনি মানে প্রচন্ড ভাবে ভয় পেয়ে যান। কেন ভেজা ভেজা? মানে কাদা যুক্ত মাটি হলে যেরকম হয়, মানে কাদা হাতে লাগলে যেরকম হয় ওরকম। তো উনি হঠাৎ করে উঠিয়ে যেটা দেখলেন যে ওনার হাত ভরা, মানে মাটি তো এমনিতে লেগে আছে, বাট কেমন যেন আঠালো আঠালো, রক্ত রক্ত। তো উনি ভালো করে যখন মোবাইলটা জ্বালিয়ে দেখেন, উনি দেখেন যে ওনার হাত ভরা রক্ত। এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। উনি দেখেন যে পুতুলটা থেকে কাফন জড়ানো ছিল এবং পুতুল থেকে রক্ত বেরোচ্ছে। উনি অদ্ভুত ব্যাপার। উনি ঠিক ওই টাইমটাতে ওই পুতুলটাকে তোলেন, তোলার পর উনি দেখতে পান যে পুরো কাফন ধরে টপ টপ করে রক্ত পড়ছে। উনি প্রচন্ড ভয় পান, উনি ওখান থেকে দৌড়ে চলে আসেন ওটা ওভাবে রেখে। এবং কিছু দূর যাবার পর কেউ একজন জিজ্ঞাসা করে যে এই কোথায় গিয়েছিলি, এভাবে দৌড়াচ্ছিস কেন? তখন উনি ওনাকে বলে দিতে চায় যে এই ঘটনা। দেন ঠিক ওই টাইমটাতে উনি আর কোনো কথাই বলতে পারে না, উনি একদম বদ্ধ উন্মাদ এরকম হয়ে গেছে। তো উনি এখনো আছেন, এখনো উনি ঠিক এভাবেই আছেন। দেন যেটা হয়, মেয়েটার নানু এবং মেয়েটার মা এই ঘটনা জানার পর ওই হুজুরের কাছে যান এবং হুজুরকে যখন ডিটেলসটা বলেন, হুজুর বলে যে এটা তো এখন খুব বড় রকম একটা পর্যায়ে চলে গিয়েছে, আমি আপনাদেরকে বলেছিলাম এই করতে, আপনারা ওনাকে করেননি। এখন এটা করতে হলে শুধুমাত্র একটা উপায় আছে, সেটা হচ্ছে যে ওই যে ডলটা ওখানে রেখে দিয়ে আসা হয়েছে, ওই পুতুলটা ওনার নিজেকে উঠাতে হবে। তো এবং ওই পুতুলটা উঠিয়ে ওনার নিজেকে উঠাতে হবে এবং ওই পুতুলটা যে কোনো একটা পুকুরে ফেলে দিয়ে আসতে হবে এবং ওই পুকুরের আশপাশ দিয়ে 40 দিন কেউ চলাফেরা করতে পারবে না, মানে পুকুরে গোসল করতে পারবে না। তো ঠিক তাই এখন ওনাকে যে নিয়ে যাবে
উনি তো মানে প্রচন্ড চিৎকার, শুধু কান্নাকাটি করে, কোনো কথা বলতে পারে না। তো উনি ওনার সবাই মিলে গিয়ে ওনার হাতটা ধরেই, উনি তো আর আসলে তখন ওখানে যেতেই চাচ্ছিল না, ওনাকে জোর করে ধরে নিয়ে দুজনে ওনার হাত ধরে যেভাবেই হোক ওই পুতুলটা ওনার হাত দিয়ে তোলেন। এবং তোলার পর ওই ডলটা মানে ওনাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে ফেলে দেন। এবং ফেলে দেওয়ার পর এখন ওই পুকুরের পানি মানে নীল বর্ণ ধারণ করেছে। আমি যতটুকু জানি স্টোরিটা এখন পর্যন্ত নীল বর্ণ ধারণ করেছে, স্টোরিটা এখন এভাবেই রানিং আছে। আমি জানি না যে পরবর্তীতে কি হবে, যদি হয় তাহলে, যদি তেমন কিছু হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনি অবশ্যই ওই ভদ্রলোক এবং এই পুকুরের যদি পারেন তাহলে ভিডিও বা ছবি হলে সবচেয়ে ভালো হয়, ভিডিও করলে ওই ভদ্রলোকের ইন্টারভিউ এবং পুকুরের ছবি নিয়ে যদি নেক্সট টাইম আসবেন আমরা খুবই খুশি হব। তাহলে যদি চেষ্টা করবেন প্লিজ। এবং আপনারাও যারা বিভিন্ন ঘটনা শেয়ার করেন আমাদের সাথে, তারা যদি চান তাহলে আপনারা ছবি এবং ভিডিও পাঠাতে পারেন। কিন্তু যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতে হবে, কারণ অতিথিরা আছেন। আমরা আবার আমাদের প্রথম অতিথির কাছে যাবো, ছোট্ট করে তার দ্বিতীয় ঘটনাটা শুনবো, খুব ছোট করে দ্বিতীয় ঘটনাটা শুনবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। আসসালামু আলাইকুম, আমি শোভন। জি। তো আমার যে দ্বিতীয় ঘটনাটা ঘটে হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে। তো ফ্রেন্ডের নাম হচ্ছে সোহেল। ও মাঝে মাঝে প্রায় এসে বলতো আমাকে কি আড্ডায় বসে প্রায় এসে বলতো যে বন্ধু আমি তো একটা স্বপ্ন দেখতেছি কদিন যাবত। আচ্ছা, কিরকম স্বপ্ন? স্বপ্নটা হচ্ছে সে একটা মেয়ের পিছে পিছে হেঁটে যাচ্ছে। আচ্ছা। তো হেঁটে যাচ্ছে, কিন্তু পরে আর স্বপ্নটার মানে কোনো শেষ দেখতেছে না, যে মেয়ের চেহারাও দেখতে পাচ্ছে না, কিছু হচ্ছে না, মানে প্রায় দেখতো 1-1.5 মাস তো স্বপ্নটা ওকে প্রায় দেখতো। তো পরে একদিন রাত্রেবেলা আমাকে 2-3টার দিকে আমাকে ফোন দিছে যে আমি তো মারা যেতাম। তো আমি বললাম যে কি স্যার, তো সকালে এসে আমি কাহিনী বলবো তোকে। আচ্ছা ঠিক আছে আয়। সকালে এসে আমাকে বললো যে তো কালকে একটা আমি স্বপ্নটা আবার দেখছি। কোন স্বপ্নটা? ওই যে একটা মেয়ের পিছে হেঁটে যেতে। আচ্ছা ঠিক আছে বল কি স্যার। দোস্ত আমি যখন মেয়ের পিছে হেঁটে যাচ্ছি কালকে রাতে স্বপ্নের ভিতরে, তো আমি হাঁটতে হাঁটতে একটা জনশূন্য একটা মাঠের ভিতরে চলে আসলাম। তো মাঠের ভিতরে আসার পরে দেখলাম কি একটা টেবিল, 2 সাইডে 2টা চেয়ার দেওয়া। তো মেয়েটা অপোজিট সাইডের চেয়ারে বসলো, আমাকে এই সাইডের চেয়ারে বসতে বললো। তো মেয়েটা যখন অপোজিট চেয়ারে বসলো তখন আমি ওর চেহারা দেখে অনেকটা মানে হিপনোটাইজের মতো হয়ে গেলাম। ওর হাসিটা আমার খুব সুন্দর লাগতেছিল। তো আমার আর জাগতিক কোনো খেয়াল নাই, ধ্যান ধারণা নাই। তো মেয়েটা হঠাৎ করে আমাকে ইশারা করে বললো যে তুমি টেবিলের উপরে তাকাও। চোখের ইশারা আমাকে এটা বুঝালো। তো টেবিলের উপরে তাকিয়ে দেখি যে কিছু একটা পড়ে আছে। তো আমি জিজ্ঞেস করলাম কি এটা। তো মেয়েটা আমাকে অ্যান্সার করতেছে যে তুমি চিনো না এটা কি? এটা একটা ব্লেড। তো সোহেল বলতেছে যে আচ্ছা ব্লেড দিয়ে কি করে? তো বলতেছে যে ব্লেড দিয়ে কি করে সেটাও জানো না, এই যে দেখো ব্লেড যেরকম হাত কাটা যায়। এই বলে মেয়েটা তার হাতের তালুর নিচে পোজ দিল, রক্তটা কেটে ফেললো আর হাত থেকে রক্ত পড়া শুরু করে দিল। তো বলতেছে তুমি এটা কি কাজ করতেছো, তুমি ব্যথা পাচ্ছ না? তো ও বলতেছে না আমার ব্যথা লাগতেছে না, তুমি এক কাজ করো, তুমিও কেটে দেখো। তো ও যে ব্লেডটা হাতে নিয়ে ওর হাতে কাটতে যাবে, এমন সময় পিছন থেকে ওর এক ফ্রেন্ড, ছোটবেলার একটা ফ্রেন্ড লাবণ্য নামে, ও এসে ওর পিছনে হাত দিল। হাত দেওয়ার পর ঘুরে তাকায় বলতেছে আরে তুই এখানে? তো বলতেছে তুই এখানে কি করিস? দোষ দেখ ও সুন্দর ওর হাত কেটে ফেলছে, ব্যথা পাচ্ছে না, আমিও কেটে দেখি ব্যথা পাই কিনা। তো এমন সময় ও যখন টার্ন করে মেয়েটার দিকে তাকানোর পরে ও দেখে ভয় পেয়ে গেল মেয়েটার চেহারাটা ভাই এমন অবস্থা যে মানে একটা বিকৃত হয়ে গেছে চেহারাটা ভাই 5-6 দিন পুরো মানে 5-6 দিন পরে চেহারা পড়ার 5-6 দিন পরে চেহারাটা যেরকম অবস্থা একটা কালচে দাগ পড়ে যায় এরকম একটা অবস্থা চেহারার। তো এই ঘটনা দেখার পরে অনেকটা ভয় পেয়ে যায়। তো এমন সময় লাবণ্যকে টান দিয়ে বলতেছে যে আয় আমার সাথে আয়, তোর এখানে বসে থাকা লাগবে না। তো উঠতে যাওয়ার সময় ও একটু চেয়ারের সাথে বাড়ি খায়। তো এই বাড়িতে ওর ঘুমটা ভেঙে যায়। তো ভাই কাহিনীটা এখানে শেষ হলে হয়তো ভালো হইতো, কিন্তু কাহিনীটা স্বপ্ন থেকে বাস্তবে চলে আসছে। বাস্তবে আসলো কিভাবে? ও যখন ঘুম থেকে ওঠার পর দেখতেছে যে ওর খাটের সাথে হেলান দিয়ে বসে আছে, ওর হাতে একটা ব্লেড। ওই ব্লেড দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি করে ব্লেডটা ফালিয়ে দেয়, লাইটটা জ্বালায়। লাইট অন করে ও আরো অবাক হয় যে ওর বেডরুমের দরজাটা খোলা। তো ওর দরজাটা কখনো খোলা থাকে না, এ দেখে আরো ভয় পেয়ে যায়। তো আর রাতে কোনো মতে রাতটা পার করে। তো পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই ব্লেডটা কি তোর ঘরে ছিল বা কোথায় ছিল? তো ও আমাকে বলতেছে যে আমি 4-5 দিন আগে ব্লেডটা শুধু আমার ফ্রিজের উপরে দেখছিলাম, আমার আম্মুর রুমের পাশে যে ফ্রিজটা আছে ফ্রিজের রুমে দেখছিলাম, কিন্তু আমি ব্লেডটা আমার ঘরে থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমি কিভাবে ব্লেড আনলাম, কিভাবে কি করলাম আমি নিজেও জানি না, আল্লাহই বাঁচিয়েছে। তারপরে ওর মাকে যখন এরপরের দিন কাহিনী বলছে, ওর মা ওকে একটা পুরান তাবিজ ছিল, ভয় পেলে তাবিজটা পড়তো। তো এই তাবিজ পড়ানোর পরে ইনশাল্লাহ এখন পর্যন্ত ভালো আছে, আল্লাহর তার কোনো সমস্যা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার দ্বিতীয় ঘটনার জন্য। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে তার পরবর্তী ঘটনা শোনার জন্য, এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটিও ভালো লাগবে। যেহেতু সময় আমাদের হাতে কম, আমরা চলে যাই দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি রাসেল ভাই আমাদের একটা বড় ভাইয়ের কাছে শোনা।
তো অনেক আগের ঘটনা। এটা হচ্ছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাহিনী আর কি। ওখানকার উনি ওখানে পড়াশোনা করতেন আর কি একসময়। তো ওখানে অনেক কাহিনী নাকি প্রচলিত আছে, মানুষ অনেক কিছু দেখে আর কি সম্বন্ধে। তো উনি যদিও মানে আমার কাছে শুনে বেশ অবাক লেগেছে, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক কাহিনী শোনাতে জিনিসটা বেশ সয়ে গেছে আর কি। তো উনি একদিন এরকম ওখান থেকে আসছিলেন রাতের বেলা, ওখানকার উনি ইসে থাকতেন আর কি, হলে থাকতেন। শীতকালের রাত, অনেক রাত হয়ে গেছে। তো হেঁটে আসার পথে তো উনি দেখেন যে ওই এক রিক্সাওয়ালা আর কি দাঁড়া করেছে, জিজ্ঞেস করছে যে আমি যাবো অমুক জায়গায়। তো রিক্সাওয়ালা ওনার সাথে জাস্ট উঠতে ইশারা করছে, উনি উঠছেন। তো উনি রিক্সা উঠলেন, ওঠার পর রিক্সা উঠে রিক্সা যাচ্ছে, প্রচন্ড শীত। তো উনি মোটামুটি নিজেকে কভার আপ করে বসে আছেন। রিক্সা চলছে, চলতে 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 ঠিক ওই ওনাদের যেখান দিয়ে ঢুকে হলের রাস্তা দিয়ে ওখান দিয়ে যাচ্ছে। তো উনি বলতেছে যে আর কি যে আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, একটু আস্তে চালান, আমার বাতাস বেশি লাগতেছে। রিক্সাওয়ালা খুব স্পিডে টানতেছিল, হু করে যাচ্ছে, বাতাস করছে। তো রিক্সাওয়ালা কোনো উত্তর দেয় না। তো উনি যখন নাকি এরকম মানে আর কি বেশ হয়ে গেছে, মানে বলতেছে কথাই শুনে না এবং উত্তরও দেয় না, তো উনি রিক্সাওয়ালাকে হাত দিয়ে টাচ করছে। যখন উনি হাত দিয়ে এরকম টাচ করছে পিঠের মধ্যে, তখন তাকে মাথায় মাফলার পেঁচানো ছিল রিক্সাওয়ালা, পুরো মাফলারটা মাথা থেকে পড়ে গেল। এবং উনি খেয়াল করলো যে মনে হলো যে মাথাই নেই, লাইক জাস্ট মাফলারটাই পড়ে গেল, ভেতরে সলিড কিছু ছিল না। আচ্ছা। এবং উনি ওটা দেখে প্রচন্ড চিৎকার করে রিক্সা থেকে লাফ দিয়ে নেমে যায়। রিক্সা থেকে লাফ দিয়ে নেমে যায়, উনি দেখতেছে যে রিক্সাটা সামনে যেয়ে থেমে গেল, রিক্সাটা কিন্তু চলে যায় নাই। এবং উনি উঠে যখন একেবারে দৌড় দিতে গেছে, ওখানে যেয়ে দেখে যে কোনো মানে রিক্সাওয়ালার চিহ্ন নেই, জাস্ট রিক্সাটা আছে। এবং উনি ওই পথ থেকে মানে কোনো হয়তো দৌড়ায় দৌড়ায় বাসা আসছে এবং দোয়া পড়তে পড়তে। এবং উনি বলছে যে এরকম জিনিস নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক হয়। আপনি নিশ্চয়ই রাসেল ভাইও অনেক শুনেছেন এই ধরনের ঘটনা। রাইট, থ্যাংক ইউ সো মাচ আপনার পরবর্তী ঘটনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন, ভালোর দলে আছেন। আপনাদের সকলের দোয়ায় আশা করি আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আজকে চলে যাব সরাসরি, ভালো আছি, ভালোর দলে আছে। আজকে চলে যাব সরাসরি আপনার হচ্ছে রাজবাড়ি থেকে যে ঘটনাটা পাঠিয়েছিল, সেই ঘটনার আজকে আপনার হচ্ছে 27 নম্বর পর্বে। 27 নম্বর পর্বে যাওয়ার আগে অল্প কিছু কথা বলতে চাচ্ছি আমি আপনাদের সামনে। সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেলে ঘটনা ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে গিয়ে লিঙ্কটি থাকবে, সেখান থেকে অতি সহজে আর হচ্ছে যে রাজবাড়ি থেকে যে ঘটনাটা পাঠিয়েছিল সেটা 27 নম্বর পর্বে চলে যাব। 27 নম্বর পর্বে যাওয়ার আগে অল্প কিছু কথা বলতে চাচ্ছি আমি আপনাদের সামনে। সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, তা নাহলে আমরা আমাদের চ্যানেলে প্রতিদিন 2 থেকে 3টা করে ঘটনা ছাড়ি, ঘটনাগুলো আপনাদের কাছে পৌঁছাবে না যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন। অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেলে ঘটনা ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে গিয়ে লিঙ্কটি থাকবে, সেখান থেকে অতি সহজে আপনারা চাইলে ঘটনা দেখে অথবা শুনে নিতে পারবেন। তাই অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর হচ্ছে যে আপনারা যারা ঘটনা পাঠাতে চাচ্ছেন, ঘটনা পাঠাতে চাইলে ঘটনা পাঠাতে পারেন লিখে অথবা ভয়েসে রেকর্ড করে। লিখে অথবা ভয়েসে রেকর্ড করে পাঠাতে চাইলে পাঠাতে পারবেন। আর হচ্ছে যোগাযোগের ব্যবস্থাটা করেছি, আপনার হচ্ছে ভয়ের জগৎ নামের একটি পেজ আছে, সেই পেজ থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করতে পারবেন আপনার হচ্ছে ভয়ের জগৎ নামের পেজ থেকে। পেজে এসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কীভাবে মানে কোন ধরনের মানে পেজ থেকে আপনারা যোগাযোগের পরে আমরা আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো। নাম্বারটা দেওয়ার পরে আপনারা আমাদের কাছে ঘটনাগুলো লিখে অথবা আপনাদের অডিও ক্লিপগুলো পাঠিয়ে দিতে পারবেন অতি সহজে। আর একটু কথা বলতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে যে আপনারা আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যে তারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে। আর যারা এখন সাবস্ক্রাইব করছেন মানে এই কথাটা শোনার পরে, তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আপনারা কথাটা শোনার পরেই সাবস্ক্রাইব করবেন। চলে যাব, আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না। আর হচ্ছে যে আজকে নিয়ে এসেছি 27 নম্বর পর্ব। আপনারা যারা 1 থেকে 26 নম্বর পর্ব পর্যন্ত শুনেননি, শুনে আসবেন। যারা সরাসরি 27 নম্বর পর্বটি শুনছেন, সরাসরি 27 নম্বর পর্বটি শুনলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন না। অনেকে আছে মধ্যখান থেকে একটি করে পর্ব শুনে বুঝতে তো পারেই না, উল্টো বাজে ভাষায় মন্তব্য করে। তাই বাজে ভাষায় মন্তব্য করার আগে 1 থেকে 26 নম্বর শুনে তারপরে 27 নম্বর পর্বটিতে আসবেন, তাহলে আশা করি পুরো ঘটনাটা বুঝতে পারবেন, তখন আর বাজে ভাষায় মন্তব্য করবেন না আশা করি। চলে যাব সরাসরি গল্পতে। আর যারা হিন্দু তাদেরকে আদাব জানাচ্ছি, আদাব। যারা মুসলিম তাদেরকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আমি কিন্তু হিন্দু বলে অবজ্ঞা করছি না। চলে যাব এখন আমি সরাসরি গল্পতে, আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না আপাতত। আর কোনো কথা বাড়াবো না। এখন আর কোনো কথা বাড়াবো না, চলে যাব সরাসরি রাজবাড়ির ঘটনার 27 নম্বর পর্বে চলে যাব। এরপরে
হ্যাঁ, এরপরে সে একটা কাজ করলো, মানে ওইটা আনার পরে বলে যে কেউ জানার আগে, মানে রাত্রে দিলে ভালো হবে, বলে যে কেউ দেখবে না, মানে আগেকার মতনই নিয়মটা আগেকার মতনই ছিল যে আগে কেউ দেখবে না। তবে এটা আগেকার ওই দেয়নি, আপনার হচ্ছে কি যেন বলে, তাবিজ দেয়নি, এবার দিয়েছে একটা পানি জাতীয় একটা কিছু একটা, যেটা ছিটিয়ে দিতে হবে। গোলাপ পানি বলে সম্বোধন করা যাবে, মানে গোলাপ পানির মতন একটা বোতলে ওই রকম ছিটিয়ে দিতে হবে। আপনারা হয়তো অনেকেই চেনেন গোলাপ পানিটা, মিলাদে আয়োজনে ব্যবহার করা হয় সেটা। হ্যাঁ, সেটা তখন বলে যে এটা ছিটিয়ে দিতে হবে এরকমভাবে, বলে যে আচ্ছা তাই করব। তখন রাত্রেবেলা দুইজন মিলে বের হয়ে সেটা পুরোটা জায়গায় ছিটিয়ে দেয় বললেই চলবে। পুরোটা জায়গায় ছিটিয়ে দেয়, মানে পুরো শহর, মানে ওই এরিয়ার মধ্যে, বলে যে আপনাদের এরিয়া যতটুকু তার মধ্যেই ছিটিয়ে দিবেন 4-5টা। বলে যে হ্যাঁ তাই করছি। এরপরে তারা 4-5টা ছিটিয়ে দেয় বললেই চলবে। ছিটিয়ে দেওয়ার পরে তারা রাত্রে ঘুমিয়ে পড়ে, বলতে মানে ঘুমায়, মানে তাদের তো এখনও পাহারার কাজটা শুরু হয়নি, ঘেট আটকিয়ে দিয়েছে, মানে আরও 2-4 দিন পরে লোকজন আসবে, তারা ঘেট আটকিয়ে দিয়েছে। এরপরে তারা তো ঘুমাবে, তখন ঘুমাইতে গেল, অনেক রাত বাজে তখন 3টা। হ্যাঁ, বলে যে একটু গভীর রাতে দিবেন যাতে আপনাদের বেশি ভালো হবে। তারা পুরোটা ছিটিয়ে দিয়ে আবারও ঘুমাইতে যায়, মানে এক ঘুম দিয়ে উঠেছে, মানে মধ্যরাতে দিলে বেশি ভালো হবে নাকি শুনেছি, এই কারণে তারা এক ঘুম দিয়ে মধ্যরাতে দিয়ে আবার ঘুমিয়েছে। হ্যাঁ, ঘুমানোর পরে একটা কাজ করলো, সেটা হচ্ছে যে ঘুমানোর পরে তারা বেশ, তখন তো ভালোই কাটাচ্ছিল, রাতটা বেশ ভালোই কাটলো। এরপরে সকালে ওঠার পরপরই দেখতে পায় যে একটা আপনার হচ্ছে ওই ক্যাম্পাস বলছি, মানে হোস্টেলের মধ্যে একটা জায়গায়, মানে একটা গাছের সাথে একটা সাদা কাপড় মোড়ানো কিছু নয়, শুধু সাদা কাপড় উড়ছে। বাইরে দিয়ে অনেক বাতাস বয়ে যাচ্ছে, তো মানে বাতাস, তাই অনেক বইছে, মানে বাতাস বইছে। আর ওইটা একটা গাছের সাথে পেঁচিয়ে আছে, যেটা উড়াউড়ি করছে, আর সেটাতে রক্ত লেগে আছে বললেই চলবে। সেটাতে অনেক রক্ত লেগে আছে বললেই চলবে, রক্ত লেগে আছে। তবে সেটা রক্ত লেগে থাকায় তারা একটু ভয় পেয়ে যায় যে আসলে এটা কি। আর ওই কাকুকে একটা কল করা যাবে, একটা কল করো। কল করার পরে বলে যে কী হয়েছে, কিছু বলবে? বলে যে কাকু ওইটা তো আমরা দিয়েছিলাম, তবে একটা রাত্রে দেখি, মানে এখন সকালে উঠে দেখি যে পুরোটাই একটা জিনিস, মানে একটা কাপড় জাতীয় কিছু একটা, সাদা একটা কাপড়ে রক্ত লেগে আছে, আর সেটা আমাদের মানে ইসের মধ্যে উড়াউড়ি করছে, বাতাস বয়ে যাচ্ছে, তো তাই অনেক উড়ছে। হ্যাঁ, তাই অনেকে উড়ছে। বলে যে কী বলছো? হ্যাঁ, বলে যে কী বলছো এটা? বলে যে হ্যাঁ, আসলে কি সত্য? বলে যে হ্যাঁ সত্যই বলছি, আর হ্যাঁ সত্যই বলছি, আপনার কাছে মিথ্যা কথা বলবো কেননা আমাদেরই তো ভয়, ভূতের মানে ভয়টা তো আমাদেরই। বলে যে সেটা তো বুঝতে পারলাম, তবে কি হয়েছে, আমি কি আসবো? বলে যে আপনি আসবেন না, কি করবেন কি জানি। বলে যে আমরা তো অনেক ভয় পাচ্ছি, তবে আপনি যদি কোনো সমাধান দিয়ে দেন। তখন বলে যে সমাধানটা হচ্ছে তোমরা একটা কাজ করো, ওইটা হাতে নাও, ওইটা পারার চেষ্টা করো। বলে যে পারবো, কিছু হবে না তো? বলে যে আশা করা যায় কিছু হবে না। বলে যে ওইটা পারার পরে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে যে ওইটা নিয়ে একটা জায়গায় ফেলে দাও, একটা পুকুরে কিংবা মাটির নিচে পুঁতে দাও। বলে যে পুঁতে দেবো? বলে যে হ্যাঁ পুঁতে দাও, তখন ভালো হবে। এরপরে তারা ওইটা পারার পরে ওইটা আবার তারা বলে যে মানে তারা ওইটা তাদের হোস্টেলের মধ্যেই পুঁতে দিল। হোস্টেলের মধ্যখানে একটা গর্ত করলো, গর্তটা বেশি নয়, প্রায় 1 হাত অবধি গর্ত করলো, 1 হাত মেপে বেশ জায়গা নিয়ে গর্তটা করেছিল, আর তখনই ওইটা পুঁতে দিল। তবে তাদের নাকি ওইখানে ওই এরিয়ার মধ্যে মানে পোতা, মানে রাখাটা, মাটির নিচে চাপা দেওয়াটা ঠিক হয়নি। বলে যে মানে ঠিক হয়নি, সেটা কিসের জন্য সেটা আমি পরের পর্বে বলবো। আজকের মতন এইখানেই শেষ করব। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর ভাগ্যে আবার সামনে দেখাও হতে পারে। আমি যদি বেঁচে থাকি, যতদিন বেঁচে থাকবো আপনাদের কাছে এই ঘটনাগুলো শেয়ার করতেই থাকবো।